আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জুলজি সিকিউ গাইডলাইন ক্লাস। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্টলি যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই বা সচরাচর এসে থাকে, যেগুলো পড়ে প্রস্তুতি নেওয়া মানে তুমি বলতে পারো যে আমার প্রস্তুতি কমপ্লিট হয়েছে। আমরা আজকে সেই টপিক এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের বোটানি পরীক্ষা ভালো হয়েছে। তো দেখো ভাই, আমাদের 7টা অধ্যায় আছে। প্রথমে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে প্রশ্ন আসবেই। এমনিতেও তো 7টা অধ্যায়, প্রশ্ন হচ্ছে 8টা। তো প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, বুঝতে পারছো। তো একটা করে চ্যাপ্টার যখন পড়বো, তোমাদের টার্গেট হবে যে সেটা একদম সেখান থেকে যে সৃজনশীল টপিকগুলো আসে সবগুলো ফুললি কাভার করা, যেন ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি যদি দিতে চাও সেটা যেন তোমার কোনো কোনো কিছুতে না আটকায়। প্রথমেই দেখো ভাই, এই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস আমি বলছি, এর থেকে প্রশ্ন আসবেই। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো যেগুলো সৃজনশীলে আসে, সেটা হচ্ছে প্রতিসাম্যতা ও সিলোম। প্রথম কথা হচ্ছে এখান থেকে বিগত কয়েক বছরে প্রশ্ন আসছে প্রতিসাম্যতা ও সিলোম। তারপরে আছে তোমাদের অনেকগুলা নন করাটা পর্ব, তাই না? প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য আছে। পর্বগুলো থেকে মোস্ট অফ দ্য টাইম প্রশ্ন আসে যে দুটা পর্বের পরিচয় দেওয়া থাকবে উদ্দীপকে। তোমাকে নির্ণয় করতে হবে যে কোনটা কোন পর্ব, এবং দেন বলবে যে কোনটা পর্ব অধিক উন্নত। খুব সহজেই প্রথম দিকের পর্বগুলা অ- অনুন্নত, পরের পর্বগুলা উন্নত। যেমন যদি বলা হয় যে প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা, এই দুইয়ের মধ্যে কে বেশি অধিকতর উন্নত, তাহলে নেমাটোডা উন্নত। আবার যদি নেমাটোডা আর মলাস্কার মধ্যে বলা হয় কে উন্নত, তাহলে মলাস্কা উন্নত। ঠিক আছে। আর সবচেয়ে বেশি আসবে যেটা যে করডাটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। করডাটার ব্যাপারটা সবার চেয়ে বেশি, ওটা সবচেয়ে বেশি আসে যে অন্য যে কোনো পর্বের সাথে কর্ডাটার সাথে তুলনা করতে বলা হয়। ঠিক আছে। তো এমনিতে এটা গেল একটা তুলনার প্রশ্ন। আরেকটা হতে পারে যে আহ, গ নম্বরে, এই সাধারণত তুলনাটা করতে বলে ঘ নম্বরে। আর গ নম্বরে বলে কোন একটা পর্বের বৈশিষ্ট্য লিখো। হতে পারে যে প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য লেখো, হতে পারে যে আহ, তোমার একানোডার্মাটার বৈশিষ্ট্য লেখো। এরকম 7-8টা বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করবা। অনেক বৈশিষ্ট্য তোমরা জানো, ওগুলা একটু গুছায় লিখে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে। তাহলে নন কর্ডাটার পর্ব এটা তুলনা দিয়েও আসতে পারে, আবার বৈশিষ্ট্য দিয়েও আসতে পারে। এরপরে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য অনেকগুলো আছে, 14টা 15টার মতো বৈশিষ্ট্য আছে, সেগুলো পরীক্ষায় আসে, দেখছো অনেকবার আসছে। হ্যাঁ, নন কর্ডাটার পর্ব সবচেয়ে বেশি আসছে। আর সবশেষে হচ্ছে কর্ডাটার উপপর্ব। আমরা হচ্ছে পড়েছি না, ওই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, তারপরে এই যে শ্রেণীগুলা, তারপর ভার্টিব্রাটা, তারপরে হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলো থেকেও প্রশ্ন আসে। মানে এই চ্যাপ্টারে কোনো কিছু বাদ রাখে নাই, সবটাই প্রশ্ন আসে। তো দেখি চলো কোন জিনিসগুলো তোমাদের ছবি আঁকতে হবে। প্রতিসাম্যতা প্রশ্ন যখন উত্তর করবা ছবি আঁকলে ভালো। তারপরে সিলোম টপিক থেকে প্রশ্ন আসলে সিলোমের ছবি আঁকা ভালো। শ্রেণীবিন্যাসের যে আলোচনাগুলো আছে সেখান থেকেই দুটো টপিক আসে, প্রতিসাম্যতা আর সিলোম। প্রতিসাম্যতা 5 প্রকার, সিলোম 3 প্রকার। প্রকারভেদ এবং তাদের বর্ণনা, এই দুটো মনে রাখলেই হবে। শিখাকোষ তুমি এঁকে দিতে পারো। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য আসলে শিখাকোষটা একটু লিখে দিলা, এই আঁকাই দিলা। এরপরে নেফ্রিডিয়া, অ্যানিলিডার প্রশ্ন যদি আসে বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে ভালো হয় যে একটু ছবি এঁকে দিলা। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আসে, ওইটা একটু ভালো করে শিখবা। এরপর নন কর্ডাটার গঠন আর কর্ডাটার গঠন, এই দুটা একটু ছবি আঁকলে বেটার। তো ক খতে আমরা যাচ্ছি না, ক খ গুলা তোমরা একটু রিডিং পড়ে নিবা। তোমাদের বইয়ের এমসিকিউ পড়ার সময় সংজ্ঞা, ক নম্বর খ নম্বরের প্রশ্নগুলো আসলে পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কয়টা জিনিস একটু দেখাই তোমাদেরকে জাস্ট। প্রথম কথা হচ্ছে যে দেখো, প্রাণী বৈচিত্র্য কাকে বলে তোমাদের প্রথম পেজেই দেওয়া আছে। পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য বা প্রাণী বৈচিত্র্য। মোটামুটি ভালোই আসে এটা। এরপরে যদি যাই সিলোম কি, সংজ্ঞাটা দেখো। এটা যদি আমরা রিটেনেও পড়বো, সিলোম জিনিসটা সংজ্ঞাটা আগে লাগবে। সংজ্ঞা না বুঝলে তুমি কি ভেতরে কিভাবে লিখতে পারবা? সেটা হচ্ছে একটা গহ্বর। সিলোম মানে হচ্ছে ভাই গহ্বর। কোন স্তর থেকে তৈরি হয়? ভ্রূণীয় মেসোডাম স্তর থেকে তৈরি হয়। এবং এটা যে একটা গহ্বর, সেই গহ্বর একটা পর্দা আছে, পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তো এই মূল 3টা কথাকে বেসিস করে তুমি সংজ্ঞাটা লিখতে পারো। সাধারণত ত্রিস্তরী প্রাণীদের সিলোম থাকে, দ্বিস্তরী প্রাণীদের সিলোম থাকে না। তাহলে আমরা বলবো ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় পেরিটোনিয়াম আবৃত যে গহ্বর তৈরি হয় তাকে সিলোম বলা হয়। 3টা জিনিস, এই ত্রিস্তরী প্রাণী, একটা হচ্ছে মেসোডাম, ভ্রূণীয় মেসোডাম, আর পেরিটোনিয়াম পর্দা।
এই দিয়ে যে গহ্বর সেটাই হচ্ছে সিলোম। ওকে, এটা অনেকবার আসছে সংজ্ঞা। এরপরে আসো প্রজাতি কি। যেসব জীবের মধ্যে সর্বাধিক মিল সম্পন্ন বৈশিষ্ট্য পাওয়া যায় এবং যারা নিজেদের মধ্যে প্রজনন ঘটিয়ে নতুন উর্বর বংশধর তৈরি করতে পারে তাদেরকে প্রজাতি বলা হয়। সহজ কথায়, যেমন আমরা মানুষ প্রজাতি, আমাদের মধ্যে অনেক মিল আছে এবং মানুষে মানুষে মিলিত হয়ে নতুন মানুষ বংশধর তৈরি করে যারা ভবিষ্যতে আবার প্রজনন করতে সক্ষম, এটাকে বলে উর্বর বংশধর। প্রজাতির সংজ্ঞাটা পড়বা। প্রতিসাম্যতা তো আমরা এমনিতেও রিটেনের জন্য পড়বো, এটার সংজ্ঞা আছে জীবদেহের মধ্যরেখীয় তল বরাবর সদৃশ একাধিক অংশে বিভক্ত করতে পারাকেই প্রতিসাম্যতা বলা হয়। হ্যাঁ, আমরা বলবো যে মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ বা সমান আকারাকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে প্রতিসাম্যতা বলা হয়। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ক নম্বর। এরপরে আরো ছোটখাটো অনেক কিছুই আছে। যদি আমরা খ নম্বরে যাই, এই দেখো দ্বিপদ নামকরণ, এটা তোমার 9-10 থেকে পড়ে আসতেছো। দ্বিপদ নামকরণের কাকে বলে? দুইটা নাম থাকবে, বৈজ্ঞানিক নামে দুইটা পদ থাকবে, এটাকে দ্বিপদ নামকরণ বলা হয়। প্রথম পদটা হচ্ছে গণ, পরের পদটা হচ্ছে প্রজাতি। একটা উদাহরণ দিয়ে দিবা, হোমোসাপিয়েন্স। কে প্রদান করেন? ক্যারোলাস লিনিয়াস। 2 নম্বরের প্রশ্নে হয়ে যাবে। ত্রিপদ নামকরণ একইভাবে, কোনো বৈজ্ঞানিক, কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামে যদি 3টি পদ থাকে তাহলে সেটা ত্রিপদ নামকরণ বলা হয়। প্রথমটা গণ, পরেরটা প্রজাতি, শেষেরটা উপপ্রজাতি বোঝায়। স্লেজেল, পাখি বিজ্ঞানী স্লেজেল এটা প্রদান করেছেন। উদাহরণ প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, নীল নদের যে চড়ুই পাখি। ঠিক আছে। ওকে, এরপর আসলে আমরা রিটেনে চলে যাই। প্রতিসাম্যতা ও সিলম, তোমাদেরকে যেটা বলেছিলাম যে এই চ্যাপ্টারের প্রথম যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রতিসাম্যতা ও সিলম। প্রশ্ন একদম ক্লিয়ার যে প্রতিসাম্যতা ভিত্তিতে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করো। তো 5 প্রকারের প্রতিসাম্যতা আছে। প্রথমে হচ্ছে গোলীয়, তারপরে হচ্ছে তোমার অরীয়, তারপরে দ্বিপার্শ্বীয়। এভাবে 5টা প্রকার লিখবা। কাদের, তাদের উদাহরণ এবং সংজ্ঞা বা একটু বর্ণনা দিবা। ছবি যদি আঁকতে পারো বেটার হয়। ঠিক আছে, তাহলে প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণীদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমে যদি দুটা বড় হেডিং এ ভাগ করতে চাও, প্রতিসম প্রাণী, অপ্রতিসম প্রাণী। প্রতিসম প্রাণীদেরকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। যেসব প্রাণী গোলাকার, হ্যাঁ, কেন্দ্র বরাবর একাধিক সমান অংশে ভাগ করা যায় যেসব প্রাণীকে, তারা হচ্ছে গোলীয় প্রতিসম। উদাহরণ ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। এই যে সংজ্ঞা লিখলা, এই যে উদাহরণ লিখলা, শেষ পাশে যদি একটা গোল্লা দিয়ে একটু সিলিয়া দিয়ে মাঝখান দিয়ে একটু দেখে দাও যে হ্যাঁ এটাকে প্রতিসমতায় ভাগ করা যায়। এরপর আসো অরীয় প্রতিসম। অরীয় মানে একাধিক, যেসব প্রাণীকে তাদের লম্ব অক্ষ বরাবর, এই লম্ব অক্ষ বরাবর কথাটা একটু উল্লেখ করতে হয়। যেমন হাইড্রাকে লম্ব অক্ষ বরাবর একাধিক অংশে ভাগ করা যায় ভাইয়া, তখন সেটা হচ্ছে অরীয় প্রতিসম। উদাহরণ নিডারিয়া পর্বের প্রাণীগুলাই মূলত এই অরীয় প্রতিসম হয়। হ্যাঁ, হাইড্রাস, সিয়ানিমন, মেট্রিডিয়াম যেটাকে আমরা বলি, জেলিফিশ। ওকে, এরপর আসো দ্বি অরীয় প্রতিসম। যখন কোনো অঙ্গের সংখ্যা 1 বা 2টা হওয়ার কারণে, হ্যাঁ, কোন একটা প্রাণীকে সর্বোচ্চ 4টা অংশে ভাগ করা যায়, 4টা সমান অংশে ভাগ করা যায়, 4টা সদৃশ অংশে ভাগ করা যায়। তাহলে এখানে কয়টা বলতে হবে? 4টা। বলবো যে কোনো একটা প্রাণীর কোনো অঙ্গের সংখ্যা 1টা বা 2টা হওয়ার কারণে, 1টা কিংবা 2টা হওয়ার কারণে যদি প্রাণীটাকে লম্ব অক্ষ বরাবর সদৃশ 4টা অংশে ভাগ করা যায় তাহলে সেটা আমরা দ্বি অরীয় প্রতিসম। এটাও এক ধরনের অরীয়, কিন্তু এটা হচ্ছে দ্বি অরীয় কারণ এটা ফিক্সড, এই যে 4টা অংশে ভাগ করা যায়। এটার উদাহরণ কি? টিনোফোরা পর্বে স্থিওলোপ্লানা প্রাণী। এটা দিলে এটা হয়ে গেল। এরপরে আসো দ্বিপার্শ্ব প্রতিসম। কেন্দ্রীয় অক্ষ বরাবর ডানে বামে সমান 2 অংশ, যেমন আমরা। এটা দ্বিপার্শ্ব প্রতিসমতাই সবচেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, যেমন প্রজাপতি, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি। অপ্রতিসম কোনোভাবেই যাকে তুমি সমান 2 ভাগে ভাগ করতে পারবে না, তোমরা জানো। উদাহরণ আহ পাইলা গ্লোবোসা, আপেল শামুক, স্লিওনা সিলাটা স্পঞ্জ। পরিফেরা পর্বের ম্যাক্সিমামই অপ্রতিসম, তোমরা জানো। তো এই দিয়ে আমাদের প্রতিসাম্যতা হলো। প্রতিসাম্যতার ভিত্তিতে শ্রেণীবিন্যাস এটাই আসে, এটার ব্যতিক্রম কিছু পড়া লাগবে না। আর যদি সিলোম, এটা আসলে সিলোমের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। তাহলে প্রথমে সিলোমের সংজ্ঞা দিবা। সিলোম কাকে বলে? ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হওয়া যে গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাকেই সিলোম বলে। সিলোমের ভিত্তিতে প্রাণীরা 3 প্রকার হয়: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট, এদের সিলোম নাই, এদের যে গহ্বরটা থাকার কথা ছিল সেই জায়গায়
প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে, তাই এদের গহ্বর থাকে না, তাই এরা সিলোমবিহীন প্রাণী। প্রথম তিনটা পর্ব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এরা সিলোমবিহীন। ঠিক আছে। এরপর আসো সিউডোসিলোমেট, অপ্রকৃত সিলোম। এরা অনেকটাই সিলোমেট হতে গিয়েছিল বাট হয় নাই, যাই হোক। এদের ভ্রূণীয় অবস্থায় যে মেসোডাম থেকে উদ্ভূত হওয়া গহ্বর থাকে, কিন্তু গহ্বরকে পেরিটোনিয়াম দ্বারা কোনো পর্দা আবৃত করে না। যেহেতু গহ্বর আছে তাই মনে হয় সিলোমযুক্ত, বাট গহ্বরের পেরিটোনিয়াম পর্দা না থাকায় তাকে অপ্রকৃত সিলোমযুক্ত বলা হয়। সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে নেমাটোডা, এটা দিবা, এবং পাশে রোটিফেরা, হ্যাঁ, এন্ট্রোপ্রোক্টা, কাইনোরহিঞ্চা, এগুলো দিতে পারো। ছবি আঁকলে আঁকতে পারো, এই যে ছবিগুলো দেওয়া আছে তোমাদের বইয়েও, এই ছবিই দেওয়া আছে, সেখান থেকে দেখে আঁকতে পারো সময় থাকলে। যদি ঘ নম্বরে আসে তাহলে একটু ছবি দিতে হবে, নাহলে তো বড় হবে না জিনিসটা। আর প্রকৃত সিলোমযুক্ত যেসব প্রাণীর ভ্রূণীয় মেসোডাম থেকে সিলোম নামের গহ্বর তৈরি হয় এবং সেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, সেটাকে আমরা ইউসিলোমেট বলবো। মলাস্কা থেকে শুরু করে নেমাটোডার পরে 5 নম্বর পর্ব থেকে 9 নম্বর পর্ব, প্রধান পর্ব পর্যন্ত সবাই ইউসিলোমেট, সবগুলোরই নাম লিখে দিবা। ইংলিশে পারলে ইংলিশে, বাংলায় পারলে বাংলায়। পর্বের নাম বাংলা ইংলিশ যে কোনো ভাবে লেখা যায়। তাহলে এই ছিল মোটামুটি দুইটা। এরপরে আসো পরিফেরা, নিডারিয়া। অত বেশি আসছে এমন না, তবে এমসিকিউ তে বৈশিষ্ট্যগুলো লাগবে। আর এমসিকিউ এর জন্য বৈশিষ্ট্য পড়ার সময় তোমরা মিনিমাম 5-7টা বৈশিষ্ট্য লেখার মতো করে পড়ে ফেলবা। ঠিক আছে, যেমন দেখো এখানে যশোর বোর্ড, সিলেট বোর্ডে আসলে পরিফেরার বৈশিষ্ট্য, পরিফেরার বৈশিষ্ট্য তোমরা জানো। হ্যাঁ, এরা কোষ মাত্রার প্রাণী। হ্যাঁ, এদের শরীরে দুইটা স্তর আছে, একটা হচ্ছে পিনাকোডার্ম, একটা হচ্ছে কোয়ানোডার্ম। বাইরের স্তর আর ভিতরের স্তর, দুইটা স্তর আছে। মাঝখানে মেসোহিল নামের জেলির মতো পদার্থ আছে। এরপর অস্টিয়া নামের অসংখ্য ছিদ্র আছে, এগুলো কিন্তু এমসিকিউ এর পয়েন্ট, তাই না? দেহে পানি সংবহন তন্ত্র আছে, সরি ভুল বলছে, পানি সংবহনতন্ত্র, একাইনোডার্মাটা নালীতন্ত্র আছে, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আছে। অস্টিয়া পথে পানি প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে, শুক্রাণু প্রবেশ করে। এদের গায়ে কাঁটা আছে, কাঁটাগুলোকে বলা হয় স্পিকিউল। এগুলো হচ্ছে মেইন কথা। আর সুতা আছে, তন্তু আছে, জৈব তন্তু, ওদেরকে বলা হয় স্পঞ্জিন। হ্যাঁ, অন্তঃপ্রাচীরের গায়ে ফ্লাজেলাযুক্ত কোষ আছে, নাম হলো কোয়ানোসাইট। দেহের ভেতরে বড় একটা গহ্বর আছে, নাম হলো স্পঞ্জোসিল। এই টার্মগুলোই টিচাররা তোমাদের উত্তরে খেয়াল করেন। অনেক লেখা লিখো, সেগুলো কিন্তু টিচাররা পড়ে না। ওনাদের তো এক্সপিরিয়েন্স আছে যে স্টুডেন্ট কিরকম লেখছে, দেখলেই বোঝা যাবে যে ও কতখানি পড়ছে। মেইন কথাগুলো যেমন অস্টিয়া, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র, স্পিকিউল, স্পঞ্জিন, ভেতরে থাকা গহ্বর, স্পঞ্জোসিল, এই কথাগুলো যখন কোনো টিচার উত্তরের মধ্যে পাবে, অনায়াসেই 3-এ 3 দিয়ে দিবে। কারণ উনি দেখতেছে যে এই স্টুডেন্ট সবই লিখছে যেগুলো মেইন বৈশিষ্ট্য। বাক্যের শুরু শেষ দেখে না, মেইন কথা দেখে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলছি তাহলে, যেগুলা গোল করে দিলাম মোটামুটি এগুলো মনে রাখাটা জরুরি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপরে আসো, ঘ নম্বরে দেওয়া ছিল নিডারিয়া। নিডারিয়ার বৈশিষ্ট্য ঘোরায় ফেরায় আসে। তো তোমরা এই পয়েন্ট আকারেও লিখতে পারো, বা বৈশিষ্ট্য বইয়ে যেমন দেওয়া আছে ওইরকম লিখতে পারো। আমরা এটা যেহেতু ঘয়ে লিখেছি তাই এটা পয়েন্ট আকারে দেওয়া। সংগঠন ক্রমমাত্রায় নিডারিয়া হচ্ছে টিস্যু মাত্রার প্রাণী, তাই না? এবং অরীয় প্রতিসম। এরপরে দংশন, অঙ্গাণু, দেহ গহ্বর, এগুলো তোমরা জানো কিভাবে বৈশিষ্ট্যগুলো গুছায় লিখবা, এটা তোমরা ঠিক করে নিও। এরপরে যদি আসো পরের তিনটা পর্ব, প্লাটি হেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, 4টা পর্ব, কোনটা বেশি আসছে? আমি যদি বলি এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই আর্থ্রোপোডা, তাহলে তোমরা এই চ্যাপ্টার যখন পড়বা, আর্থ্রোপোডাটা তোমাকে মাস্ট পড়তেই হবে। ওকে, এটাই অনেক বেশি আসছে। এরপরে বেশি আসছে প্লাটি হেলমিনথিস। সবই বৈশিষ্ট্য কিন্তু, হ্যাঁ। তারপরে অ্যানিলিডা, নেমাটোডা। এরপরে যে তুলনা, প্লাটিহেলমিনথিস ও নেমাটোডা তুলনা, দুটাই কৃমি, নেমাটোডা একটু উন্নত। তারপরে নেমাটোডা অ্যানিলিডার মধ্যে তুলনা, অ্যানিলিডা উন্নত। অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে তুলনা, যেহেতু আর্থ্রোপোডা পরে তাই আর্থ্রোপোডা বেশি উন্নত। ঠিক আছে। তো যে যত পরে সে তত উন্নত। উদ্দীপক এরকম থাকতে পারে, তোমাদেরকে চিনতে হবে। PQR। পি কিন্তু ফিতা কৃমি, দেখতে পাচ্ছ দেহে এরকম সেগমেন্ট সেগমেন্ট আছে এবং অনেক লম্বা ফিতার মতো। এটা গোলকৃমি, নেমাটোডা। এটা অ্যানিলিডা, কেঁচো। তাহলে এই প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, এখন তোমাকে এই তিনটার মধ্যে কম্পেয়ার করতে বলতে পারে, অথবা তোমাকে যে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে।
তো তুমি তিনটার বৈশিষ্ট্য পড়ার পরে বাকিগুলা নিজেই আইডিয়া করে লিখতে পারবা, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বলেছিলাম আর্থ্রোপোডা। এরপরে দেখো আরেকটা উদ্দীপক কেমন থাকতে পারে। বলো তো, এটা এ নাম্বারটা এটা কি জিনিস, চিনতে পারতেছো? এ, এ কি, বি কি, আর সি কি, পরিচিত? এইটা দেখেই বুঝতে হবে এটা কোন পর্ব। এ হচ্ছে শিখাকোষ, তাহলে কত নম্বর পর্ব? 3 নম্বর পর্ব, অর্থাৎ প্লাটিহেলমিনথিস। বি হচ্ছে নেফ্রিডিয়া, তাহলে অ্যানিলিডা পর্ব। আর সি কি জানো? সি ছবিটা তোমরা দেখেছো, এটা হচ্ছে ম্যালপিজের নালিকা, তাহলে এটা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী এখন তোমাকে বলতে পারে যে কোন একটা পর্বের বৈশিষ্ট্য লেখো, যে বি অঙ্গযুক্ত পর্বের বৈশিষ্ট্য লিখো, অথবা সরাসরি লিখে দিতে পারে শিখাকোষ, নেফ্রিডিয়া, ম্যালপিজেনালিকা, এ বি সি। এখন এগুলোর মধ্যে কম্প্যারিজন দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা শেষ করি। বলছিলাম যে আর্থ্রোপোডা এবং অ্যানিলিডার পার্থক্য, এটা অনেকবার আসছে। হ্যাঁ, আর্থ্রোপোডা আর অ্যানিলিডার পার্থক্য তোমরা পড়তে চাইলে, বইয়ে তো পার্থক্য আকারে দেওয়া নাই মেবি, তোমরা চাইলে এই ছকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর্থ্রোপোডা ও অ্যানিলিডার পার্থক্য। ঠিক আছে, এটা একটু পড়বা, বইয়েও শেষের দিকে থাকার কথা। পয়েন্ট গুলা মনে রাখবা, পয়েন্ট গুলা জানা থাকলেই তুমি ওগুলা লিখতে পারবা। যেমন খণ্ডকায়ন, অ্যানিলেটাতে প্রকৃত খণ্ডকায়ন থাকে, হ্যাঁ, আর আর্থ্রোপোডাতে প্রকৃত খণ্ডকায়ন থাকলে ওটা অঞ্চলে পরিণত হয়, অঞ্চলায়ন দেখা যায়। পুঞ্জাক্ষী, অ্যানিলেটাতে তো পুঞ্জাক্ষী থাকে না। চলনাঙ্গ, সিটি প্যারাপোডিয়া, ওটা হচ্ছে পা, সন্ধিযুক্ত পা। দেহগহ্বর, এদের সিলোম থাকে, ওদেরও সিলোম থাকে, তবে এদের সিলোম তরল দ্বারা পূর্ণ, ওদের সিলোম হিমোসিল দ্বারা পূর্ণ, বা হিমোসাইট দ্বারা পূর্ণ বলতে পারো। কিউটিকল, এদেরও কিউটিকল থাকে, ওদেরও কিউটিকল থাকে, তবে একটু ভিন্ন রকমের। রক্ত সংবহনতন্ত্র, অ্যানিলিডারটা একদম বদ্ধ প্রকৃতির, এদেরটা মুক্ত প্রকৃতির। তো এইভাবে এই পয়েন্টগুলো মনে রাখলে ভাই এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। মলাস্কা ও এখানোডার্মাটা, এটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পর্ব দাঁড়াচ্ছে আর্থ্রোপোডা, এরপরে প্লাটিহেলমিনথিস, তারপরে নেমাটোডা, অ্যানিলিডা। এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট পর্ব: আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, নেমাটোডা। আর এগুলো একটু রিডিং পড়বো আর কি। তো এই যে যেমন ম্যান্টল থাকতে পারে, র্যাডুলা থাকতে পারে, এগুলা বললে এগুলা আমরা বুঝবো। মলাস্কার বৈশিষ্ট্য: নালী পথ, পানি সংবহনতন্ত্র, কন্টক যুক্ত দেহত্বক, এগুলা হচ্ছে একাডার্মাটার বৈশিষ্ট্য। এগুলার বৈশিষ্ট্যই আসে পরীক্ষায়, অন্য কিছু তেমন একটা আসে না। আর এবার আসছি তোমার কর্ডাটা নন কর্ডাটা টপিকে। কর্ডাটার বৈশিষ্ট্য দেখো অনেকবার আসছে, এটা তো 5 স্টার বা 3 স্টার বলতে পারো। কর্ডাটার বৈশিষ্ট্য, কর্ডাটার বৈশিষ্ট্য তোমরা এমনিতেও পারবা, মৌলিক বৈশিষ্ট্য আছে 5টা। এই যে আসো, কর্ডাটাদের বৈশিষ্ট্যগুলা। প্রথম কথা হচ্ছে কাদেরকে আমরা কর্ডাটা বলি? যাদের নটোকর্ড রয়েছে। নটোকর্ড, স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড, গলবিলীয় ফুলকারন্ধ্র, এন্ডোস্টাইল, পায়ু পশ্চাৎ লেজ, এগুলা কিন্তু কর্ডাটার বৈশিষ্ট্য। 5টাই মৌলিক বৈশিষ্ট্য দেওয়া আছে। এছাড়াও পরিপাকতন্ত্র সম্পূর্ণ থাকে, রক্ত সংবহনতন্ত্র বড় ধরনের, হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দেশে, স্নায়ুরজ্জু থাকে পৃষ্ঠীয় দেশে। এগুলো মোটামুটি। আর কিছু বৈশিষ্ট্য চাইলে কর্ডাটার এই সিম্বলিক ফিগারটাও এঁকে দিতে পারো। ঠিক আছে, তাহলে প্রশ্নটা ঘ নম্বরের জন্য যথেষ্ট হবে। যদি গতে আসে, ছবি না আঁকলেও চলবে আশা করছি। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কর্ডাটার বৈশিষ্ট্য। ঠিক আছে, বাকি নন কর্ডাটার বৈশিষ্ট্য আসে বাট অতটা না। আর কর্ডেট নন কর্ডেট অপেক্ষা উন্নত, এটা দুইবার আসছে। তোমরা তো জানোই, এই কর্ডাটার বৈশিষ্ট্যগুলা লিখে বলবা যে এগুলা নন কর্ডাটার থাকে না। যেমন নটোকর্ড থাকে না, হ্যাঁ, তারপরে পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে না, অঙ্কীয় থাকে। তারপরে ওদের রক্ত সংবহনতন্ত্র অনুন্নত প্রকৃতির, পরিপাকতন্ত্র সবসময় সম্পূর্ণ থাকে না। তো বিভিন্ন কথায় ঘুরাই ফিরায় ওদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না, ওরা অনুন্নত। বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে বললেই হবে যে ওরা অনুন্নত। ঠিক আছে, তাহলে কর্ডাটা নন কর্ডাটা গেল। এবার আসো কর্ডাটা উপপর্বগুলা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো, যদি সামারি করো, এটা তোমরা ইয়ে করে নিতে পারো, ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখছো, অস্থিময় আর তরুণাস্থিময় মাছের তুলনা, এইটা আসে। এরপরে অ্যাবিস পাখির বৈশিষ্ট্য, এইটা আসে।
এরপরে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য, 13টা 14টার মতো বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলা কম বেশি আসে। চারটায় পড়ার পরে সময় থাকলে অন্যগুলো একটু দেখতে পারো। ঠিক আছে। তো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য একদম বইয়ে সরাসরি বৈশিষ্ট্য দেওয়াই আছে, সেখান থেকে মুখস্থ করে ফেলবা। ভার্টিব্রার বৈশিষ্ট্য কথা সেম, সরাসরি মুখস্থ করবা। এভিস একই কথা, শুধু আইডেন্টিফাই করতে হবে যে তুমি যখন বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা ভাই, তুমি উদ্দীপক পড়লেই বুঝবা যে এটা এভিসের কথা বলছে। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যারা উড়তে সক্ষম, এক কথাই শেষ। ঠিক আছে। তরুণাস্থিময় আর অস্থিময় মাছের তুলনা, অর্থাৎ কন্ড্রিকথিস আর অস্টিকথিস। অস্টিকথিসের মধ্যে অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজি দুজনেই পড়ে, এদের মধ্যে তুলনা করতে বলে। তো আসো উদ্দীপক দেখো। এ বলছে টিউনিকেটা, বি বলল ভল্লাকার প্রাণী, সি হচ্ছে ক্রানিয়াটা। কোনটা কোন উপপর্ব বুঝতে পারতেছো তো? টিউনিকেটা বলা হয় ইউরোকর্ডাটাদেরকে, ভল্লাকার প্রাণী বলা হয় সেফালোকর্ডাটাদেরকে, আর ক্রেনিয়াটা বলা হয় ভার্টিব্রাটাদেরকে। তো এখান থেকে তোমার বলবে যে উদ্দীপকের এ গঠন বা এ, হ্যাঁ এটা তো গঠনই, টিউনিকাটা একটা নাম, আরেকটা নাম। উদ্দীপকের এ প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তাহলে বলবা যে এ হচ্ছে টিউনিকেটা, যেটাকে সাগর ফোয়ারা বা ইউরোকর্ডাটা বলা হয়। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো লেখা হলো। এই যে এগুলো হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো আমি আর বলছি না। এরপরে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য তো দেখলে অনেকবার আসছে, এখানে এই উদ্দীপকটা দেখো। প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গ বলেছে, এটা অনুপস্থিত এরকম প্রাণী পি, আর উপস্থিত এরকম প্রাণী হলো কিউ। প্রকৃত চোয়াল এবং জড় উপাঙ্গ থাকলে সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, আর যদি না থাকে তাহলে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হ্যাগফিশ আর একটা হচ্ছে ল্যাম্প্রে। আর ন্যাথোস্টোমাটাতে তো অনেক ভাগ, 7টা ভাগ। তার মধ্যে এক্স হচ্ছে তরুণাস্থিময় মাছ, ওয়াই হচ্ছে রস্যময় পাখনা বিশিষ্ট মাছ, জেড হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। তার মানে এটা কন্ড্রিকথিস, এটা অ্যাক্টিনোপটেরিজি, এটা সার্কোপটেরিজি। বুঝেছো? এখন এগুলোর মধ্যে কম্প্যারিজন আসতে পারে, যেমন এক্স এবং ওয়াই, এই দুইয়ের মাঝে পার্থক্য লিখো। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি আসছে। বা এখানে আমরা তিনটার মাঝেই পার্থক্য দেখিয়েছি, এটা তোমাদের বইতেও আছে। তিনটার মাঝে আসতে পারে, নর্মালি দুটার মাঝেই বেশি আসে, তিনটার মাঝে অত বেশি আসে না। ঠিক আছে। এরপরে মোটামুটি এই দিয়েই এই চ্যাপ্টারের পড়া শেষ। তাহলে আমি যদি রিপিট করি, ওই প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোনগুলা আসছে বা কোনগুলা আসবে, তাহলে আমার সাজেশনের আসতেছে প্রথমেই সিলোম, প্রতিসাম্যতা, যে কোনো একটা আসবে বা আসে। এরপরে নন কর্ডাটা পর্বের মধ্যে সিরিয়ালি গেলে প্লাটি হেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, এই তিনটার যে কোনোটা। আর আর্থ্রোপোডা আলাদা করে, যেটা সবচেয়ে বেশি আসে। নন কর্ডাটা পর্ব শেষ। এরপর হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য। সব শেষ হচ্ছে ভার্টিব্রাটা, অ্যাভিস, আর হচ্ছে মাছ লিখে দিলাম, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, কন্ড্রিকথিস। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, দেরি না করি। আচ্ছা, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আসো প্রাণীর পরিচিতি, হাইড্রা। হাইড্রার মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো আগে দেখো। হাইড্রার গঠন আসছে, দেহ গঠন। নিডোসাইট নেমাটোসিস সবচেয়ে বেশি আসা প্রশ্ন। হাইড্রার চলন আসছে, চলনটা খুবই সহজ, আসলেই পারবা। মিথজীবিতা,
এই দুটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করছি, এই তিনটাকে। আচ্ছা, পরে আর লিখবো না, সময় নষ্ট হবে। নিডোসাইট, নেমাটোসিস্ট, হাইড্রার চলন আর হাইড্রার মিথজীবিতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো আসো, হাইড্রা আশা করি তোমাদের জন্য সহজ হবে। হাইপোস্টোম কাকে বলে, এই সংজ্ঞা: হাইড্রার দেহের মুক্ত প্রান্তে যে মোচাকৃতির ছোট সংকোচন প্রসারণশীল অংশ থাকে এটাকে হাইপোস্টোম বলা হয়। এটা বেশি আসছে। মিথজীবিতা কাকে বলে তোমরা জানো, এটা ইম্পর্টেন্ট এমনিতেও। হ্যাঁ, সহাবস্থান: দুটো ভিন্ন প্রজাতিভুক্ত জীব যখন ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে এবং একজন আরেকজনের দ্বারা উপকৃত হয়, কেউ কারো ক্ষতি করে না, তখন সেটাকে মিথজীবিতা বলে। মিসোগ্লিয়া কি, নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে এটা থাকে। নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝে জেলির মতো আঠালো স্থিতিস্থাপক পাতলা বর্ণহীন অকোষীয় যে স্তর, সেটাই হচ্ছে মেসোগ্লিয়া। মোটামুটি এই ছিল সংজ্ঞা। আহ খ নম্বরে আসতে পারে যে প্রশ্নগুলা: মিথজীবিতা বলতে কি বোঝো, সিলেন্টারন বলতে কি বোঝো। হ্যাঁ, এগুলা। হাইড্রাতে স্বনিষেক ঘটে না কেন? কারণ হাইড্রাতে একই সময়ে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয় না, তাহলে এখানে স্বনিষেক হবে না। আচ্ছা, এরপরে যদি এগুলো দেখো, হাইড্রার দেহ গঠনে হাইড্রার প্রস্থচ্ছেদ আসছে একবার, পেশি আবরণী কোষের গঠন আসছে একবার, শনাক্তকারী বৈশিষ্ট্য আসছে একবার, মানে অত ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। সিলেন্ডারনের তাৎপর্য: এটা পরিপাক হয়, সংবহন করে, একই সাথে এমন একটা গহ্বর দুটা কাজ করে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, সো এটা বাদ দিচ্ছি। নেমাটোসিস, নিউরোসাইট, এই অংশটা থেকে প্রশ্নটা বেশি আসে। নিউরোসাইটের গঠনটা ছবি আঁকতে হবে। হ্যাঁ, নিউরোসাইটের গঠনটা এবং নিউরোসাইটের প্রকারভেদ দুটাই পরীক্ষায় আসে। নিউরোসাইটের গঠনে, এটা তো কোষ, নিউরোসাইট একটা কোষ, কোষের আবরণ থাকবে, কোষ ঝিল্লি যেটাকে বলা হয়। স্পেশালি ওর ভেতরে একটা থলি থাকে, কাঁটাযুক্ত থলি, এটাকে নেমাটোসিস্ট বলি বা সুতাযুক্ত থলি। অপারকুলাম ঢাকনা, নিডোসিল, পেশিতন্তু বা ল্যাসো, এই পয়েন্টগুলো সহ এই ছবিটা আঁকবা। ছবি দুটাই আঁকা বেটার, সময় থাকলে দুটাই আঁকবা, সময় না থাকলে শুধু এই মুক্ত অবস্থায় যেটা থাকে সেটা আঁকলেও চলবে। ঠিক আছে, তাহলে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, নিউরোসাইটের গঠন। আর এটা তো গতে আসবে, ঘতে আসবে তোমার নিউরোসাইটের চলন বা নিউরোসাইট নিক্ষেপের কৌশলও আসতে পারে। হাইড্রার চলনে বিশেষ করে লুপিং আর সমারসল্টিং এর তুলনা আসবে। হ্যাঁ, উদ্দীপকে তোমার লুপিং আর সমারসল্টিং যেভাবে হোক বুঝাই দিবে, যেমন এই যে একটা লুপ সৃষ্টি হয়, দুটা লুপ সৃষ্টি হয়, বা ধীরে চলে দ্রুত চলে। হ্যাঁ, বা স্বল্প দূরত্বের জন্য লম্বা দূরত্বের জন্য, সবই তো পার্থক্যের পয়েন্ট। এটা দিয়েই তোমার উদ্দীপকে পার্থক্য করে দেবে তোমাকে বোঝার জন্য। ছবি সহ আঁকানোর চেষ্টা করবা। আচ্ছা, তো এরপর আসো লাস্ট টপিক, হাইড্রার যেটা মিথজীবিতা আর কি। হাইড্রার মিথজীবিতা বেশি আসে। আর একটা টপিক আছে হাইড্রার শ্রম বন্টন, মানে হাইড্রার তো তোমরা জানো বাইরের দিকে প্রায় 7 ধরনের কোষ আছে। এই কোষগুলো এক একজন এক একটা কাজ করে, এবং সেই কাজটাকে আমরা শ্রম বন্টন বলছি। যেমন পেশি আবরণী কোষ পেশি তৈরি করে। হ্যাঁ, তারপরে নিউরোসাইট কোষ শিকার ধরে, আত্মরক্ষা করে। তাই না, ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিণত হয়। এই কথাগুলোই শ্রম বন্টন, সবাইকে কাজ ভাগ করে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। তাহলে হাইড্রার শেষে একটু স্বাভাবিক মৃত্যু নাই বা হাইড্রার প্রজনন এটা আছে, অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মুকুলোদ্গম প্রক্রিয়া কিভাবে হয়, অঙ্গজ প্রজননটা আসলে ছবি এঁকে দিবা কিভাবে একটা কুড়ি হলো, কুড়ি থেকে একটু শিশু হাইড্রা তৈরি হচ্ছে, বড় হলো এবং আলাদা হয়ে গেল। তাহলে হাইড্রা শেষ করলে আমরা হাইড্রা থেকে বলতে পারি যে টপিকগুলো, সেটা হচ্ছে ভাই হাইড্রার বহি গঠনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাইড্রার নিউরোসাইট, নিউরোসাইটের সাথে হাইড্রার চলন, চলনের সাথে আহ, হাইড্রার শ্রমবন্টন এবং মিথজীবিতা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আসো ঘাস ফড়িং। ঘাস ফড়িং তো ভাই বেশ বড়, ঘাস ফড়িং থেকে কি প্রশ্ন আসলে উত্তর করবা? কি প্ল্যান আছে বলো তো? ঘাস ফড়িং একটু বড়, অনেকগুলা তন্ত্র, তাই না? মানুষের শরীরে যেমন অনেকগুলা তন্ত্র, ঘাস ফড়িংও অনেকগুলা তন্ত্র। তন্ত্রগুলা ভাগ করে করে পড়বো আমরা, আসো। প্রথমে যদি দেখি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে শ্বসন তন্ত্রটাতে, তাহলে এটা ভালো করে পড়বো। ট্রাকিওল তন্ত্র ছবি আঁকা সহ ভালো করে পড়বো। রেচন তন্ত্র মোটামুটি আসছে। হ্যাঁ, প্রজনন তন্ত্রটাও আসছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যদি বলি 3 স্টার বা 5 স্টার, সেটা হচ্ছে
সুপারপজিশন এবং অ্যাপোজিশন প্রতিবিম্ব তৈরির প্রক্রিয়াটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঘাস ফড়িং তো অনেক বড়, স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো, কারণ অন্য চ্যাপ্টারও তো আছে। তাহলে ভাইয়া যদি পড়তে চাও, মোস্ট ইম্পর্টেন্টলি শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, রূপান্তর, ওই যে দশাগুলা, মোল্টিং এর দশাগুলা সহ, শেষে হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন এবং দর্শন কৌশল, এই চারটা জিনিস স্ক্রিনশট নিতে পারো, এটা ভালো করে পড়বা। ভেতরে যাই, সংজ্ঞাতে আর থাকছে না। এই যে ওমাটিডিয়াম, এটা সবচেয়ে বেশি আসে পুঞ্জাক্ষীর গঠনগত, বা সরাসরি লিখতে পারো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পুঞ্জাক্ষীর গঠনগত ও কার্যগত একককে বলা হয় ওমাটিডিয়াম। খ নম্বরে তো বিস্তৃত মুক্ত সংবহন তন্ত্র বলতে কি বোঝো, এটা খ নম্বরে আসে। এটা শুধু ঘাস ফড়িং এর টপিক না, এটা রক্ত চ্যাপ্টার কিংবা প্রথম চ্যাপ্টারেরও টপিক বলতে পারো। ডায়াপজ বলতে কি বোঝো, ঘাস ফড়িং এ ডায়াপজ হয় কেন, শীতকালে যে পরিস্ফুটন বন্ধ থাকে ওটাকে বলা হয় ডায়াপজ। তো এখানে খেয়াল করে আমরা গ ঘতে চলে আসছি। ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র ও শ্বসনতন্ত্রের গঠন, এইটাই সবচেয়ে বেশি আসে। দেখো, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, যশোর, কোনো বোর্ড আসলে এভাবে বাদ নাই, অনেকবার আসছে। শ্বসনতন্ত্র থেকে কি আসতে পারে? আচ্ছা, উদ্দীপকটা দেখলেই আসলে বুঝতে পারবা। শাকাশি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী, মানে ঘাস ফড়িং এর কথা বলেছে। হিমোসিল হিমোলিম হৃদযন্ত্র, মানে রক্ত সংবহন তন্ত্র। স্পাইরাকল ট্রাকিয়া ট্রাকিওল, তার মানে শ্বসনতন্ত্র। এবার ঘ নম্বরে বা গ নম্বরে বলতে পারে যে তন্ত্র বি এর আহ, বিস্তারিত বর্ণনা করো বা গঠন বর্ণনা করো। তো তখন তোমরা সে অনুযায়ী উত্তর করবা। এই হচ্ছে শ্বসনতন্ত্রের ছবিটা, যেটাকে আমরা ট্রাকিওল তন্ত্র বলি। হ্যাঁ, অথবা যদি রক্ত সংবহন তন্ত্র আসে, তাহলে বইয়ের ছবিটা দিতে পারো, এটা রক্ত সংবহন তন্ত্রের ছবিটা। ঠিক আছে। এরপরের ইম্পর্টেন্ট টপিক ছিল ম্যালফিজিয়ানালিক রেচনতন্ত্র। তো রেচন প্রক্রিয়াটা বেশি আসে। রেচন প্রক্রিয়াটা তোমাদের বইয়ে এক জায়গায় একটা প্যারায় লেখা আছে, 7-8 লাইনের মতো লেখা আছে, সেটা সরাসরি লিখলেও হবে। হ্যাঁ, রেচন প্রক্রিয়া লেখার সময় এই ছবিটা, তোমাদের বইয়েরই ছবিটা দিতে পারো, যেখানে একটা ম্যালপিজিয়া নালিকার একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যেখানে পটাশিয়াম ইউরেট নালীর মধ্যে ঢুকতেছে, পানি ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে, এবং এরা বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করতেছে। সেই পটাশিয়াম বাইকার্বনেট কিছু বাইরে যায়, কিছু আবার পানির সাথে মিলে ইউরিক অ্যাসিড তৈরি করে। ইউরিক অ্যাসিড হচ্ছে ঘাস ফড়িং এর প্রধান বর্জ্য পদার্থ। ঠিক আছে, এভাবে সেটা বডি থেকে বের হয়। তাহলে রেচন প্রক্রিয়াটা পড়বা যদি কেউ এটা থেকে প্রশ্ন উত্তর করতে চাও। আর এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি আমরা, ঘাস ফড়িং এর ওমাটিডিয়ামের ছবি সহ বর্ণনা। ওমাটিডিয়ামের 10টা পয়েন্ট আছে কিন্তু, হ্যাঁ, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, তারপর আইরিশ রঞ্জক আবরণী, ভিত্তি, তারপরে হচ্ছে স্নায়ু, র্যাবডোম, বুঝছোই তো। 10টার মতো পয়েন্ট আছে, এগুলো সহ গঠন ছবিটা আঁকবা। আর দর্শন কৌশল, অ্যাপোজিশন আর সুপারপজিশন কিভাবে সে দেখে। তো ওমাটিডিয়ামের ছবি তোমরা এটা দেখেছো, আঁকছো আশা করি। আর দর্শন কৌশলে আমি তোমাদেরকে একটু বলবো, তোমাদের বইয়ে যে ছবিটা আছে, হ্যাঁ, দর্শন কৌশলের জন্য তোমাদের বইয়ে যে ছবিটা, সেটা কিন্তু আসলে পারফেক্ট ছবি না, বিশেষ করে আজমল স্যারের ছবিটা পারফেক্ট না। তো তোমরা চাইলে এই ছবিটির স্ক্রিনশট তুলে নিতে পারো। এই ছবিটা আব্দুল আলিম স্যার এবং মাজেদা ম্যামের বইয়ে আছে। এই ছবিটা পারফেক্ট, খেয়াল করে দেখো। এই যে এ, বি, সি, তিনটা বস্তু স্তিমিত আলোয় যখন আসলে সুপার পজিশন বিম্ব তৈরি হয়, অস্পষ্ট বিম্ব তৈরি হয়, তখন দেখো একটা ওমাটিডিয়ামে এ, বি, সি, তিনজনেরই প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে ভাইয়া, তাই না? তাই এখানে একটা পূর্ণ এবং অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। খুব সুন্দর ছবি। আজমল স্যারের বইয়ের ছবিটা পুরাই মানে বেখাপ্পা একটা জিনিস। আর এটা যদি দেখো উজ্জ্বল আলোতে, অ্যাপোজিশন এ, বি, সি, তিনটা বস্তু, তিনটার আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হয়েছে। টোমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করছে। তো এই দুটা জিনিস, ছবি তো আঁকবাই, যদি দর্শন কৌশল লিখতে যাও ছবি আঁকতেই হবে। এবং সেক্ষেত্রে ছবির সাথে বর্ণনা যেটা তোমাদের বইয়ে আছে সেটা দিলেই হবে। ওকে। আচ্ছা, শেষে রূপান্তর। হাঁস ফড়িং এ যেটা হয়,
সম্পূর্ণ রূপান্তর হয় না অসম্পূর্ণ রূপান্তর হয়? অসম্পূর্ণ রূপান্তর হয়। ছোট্ট ঘাস ফড়িং নিম্ফ, এটা দেখতে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর সমানই, হ্যাঁ, শুধু ছোট থেকে বড় হয়। ঠিক আছে, এই দিয়ে আমাদের আহ ঘাস ফড়িং পর্যন্ত পড়া হলো। ঘাস ফড়িং এর তাহলে ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে কি কি আসতেছে? প্রথমে হচ্ছে শ্বসনতন্ত্র, ট্রাকিয়াল তন্ত্র, ছবি সহ বর্ণনা। এরপর রক্ত সংবহন তন্ত্র, মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে রেচন তন্ত্রের প্রক্রিয়া, কিভাবে রেচন বর্জ্য তৈরি হয় এবং নির্গত হয়। তারপরে রেচনের পরে ওমাটিডিয়াম, ওমাটিডিয়ামের গঠন, ছবি সহ বর্ণনা, দর্শন কৌশল। ঠিক আছে, এরপর আসো প্রাণীর পরিচিতি। রুই মাছ, রুই মাছের টপিকটা লেস ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো। রুই মাছ থেকে পরীক্ষায় বেশি আসে যেটা, সেটা হচ্ছে বায়ুথলি আর রক্ত সংবহন তন্ত্র, এইটা বেশি আসে। রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র মোটামুটি, আর বায়ুথলি, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা জানি রুই মাছের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দ্বি আহ, দ্বিবর্তনী, না হচ্ছে একক, একমুখী রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয়, কেন বলা হয় এটা খ নম্বরে আসে খুব। শিরা হৃৎপিণ্ড বলতে কি বোঝো, বা ভেনাস হার্ট বলতে কি বোঝো, এরকম প্রশ্ন আসে খ নম্বরে। আচ্ছা, এরপরে যদি রুই মাছের টপিক গুলো দেখি ভাইয়া, সেটা হচ্ছে আইসের গঠন আর সংরক্ষণ গুরুত্ব। সংরক্ষণ গুরুত্ব মোটামুটি ওই যে হালদা নদী সংরক্ষণ সহ ওগুলা সহ বর্ণনা করবা। আচ্ছা, আইসের গঠনে আইসের ছবি সহ দিবা। ওকে, আইসের ছবিটা একটু দেখবা, এবং এটা কিন্তু এমসিকিউ তেও ইম্পর্টেন্ট, আইসের ছবিটা এভাবে আসতে পারে যে ধরো এটা বললো এ, এটা বললো বি, এগুলাকে বললো সি, তো বললো এ চিহ্নিত অংশটা কি, সার্কুলি। বি চিহ্নিত অংশটা কি, ফোকাস। সি চিহ্নিত অংশটা কি, অ্যানুলাস। বার্ষিক বৃদ্ধি দেখা যায়, বোঝা যায় কোনটা দিয়ে, অ্যানুলাস দিয়ে, তাই না? আচ্ছা, রুই মাছের সংবহন, রক্ত সংবহন তন্ত্র, এটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। রুই মাছের গঠন ছবি সহ বর্ণনা করবা। ঠিক আছে, এই যে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন ছবি সহ বর্ণনা করবা। সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ, তারপরে তো অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপরে বালবাস আর্টেরিওসাস। এই হলো চারটা জিনিস ওর গঠনে দেখাইতে হবে। অ্যাট্রিয়াম সবচেয়ে বড় প্রকোষ্ঠ, মনে রাখবা, বৃহত্তম প্রকোষ্ঠ অ্যাট্রিয়াম। এরপর রুই মাছের এটা হচ্ছে শ্বসন তন্ত্র, না এটাও ফুলকা অবশ্য রক্ত সংবহনতন্ত্রের। ঠিক আছে, এরপরে যে শ্বসন তন্ত্র, হ্যাঁ এখানে শ্বসন পদ্ধতিটা বেশি ইম্পর্টেন্ট। দেখো, শ্বসন পদ্ধতি তোমাদের বইয়ে যেটা আছে ওটা লিখলেই হবে। ছবিটা আঁকতে পারো, নাও আঁকতে পারো, এই ছবি বেশ কঠিন। এটা কই থেকে আসলো? আচ্ছা, যেটা বলছিলাম যে ছবিটা, ছবিটা না আঁকলেও চলবে, কারণ এই ছবিটা বেশ বড়, এটা আঁকতে সময় লাগবে। এর চেয়ে বরং তোমরা যদি শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ এটাকে আলাদা করে লেখো, এটাই যথেষ্ট হবে তোমার জন্য। ঠিক আছে ভাই? হুম, তাহলে এটার বর্ণনাতে আমি যাচ্ছি না, সময় বেশি লাগবে। রুই মাছের শ্বসন তন্ত্রটা বেশি ইম্পর্টেন্ট, এরপর আসে বায়ুথলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে রুই মাছের টপিকগুলো যদি আমি সামারি করি, প্রথমে রক্ত সংবহন তন্ত্র ভালো করে পড়বা, তারপরে শ্বসন তন্ত্র, শ্বসন পদ্ধতিটা ভালো করে পড়বা, লাস্টে রুই মাছের বায়ুথলির গঠন বা বায়ুথলির কাজ, দুটাই ভালো করে পড়বো গঠনে। আচ্ছা, ওই যে দুটা প্রকোষ্ঠ থাকে না, অগ্র প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ, বা সম্মুখ প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠটা একটু ছোট, পশ্চাৎ প্রকোষ্ঠটা একটু বড়। আচ্ছা, এরপরে এখানে আর তেমন কিছু নাই, বাদ দিই। ঠিক আছে, রুই মাছের পরে এবার আমরা থার্ড চ্যাপ্টারে চলে আসি, পরিপাক ও শোষণ। প্রশ্ন অবভিয়াসলি আসবে, গ্যারান্টি, এবং প্রশ্ন আসবে নির্দিষ্ট কয়েকটা টপিক থেকে। এই চ্যাপ্টার টার্গেট করা বেস্ট। আসো দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। অনেক টপিক নাই, অল্প কয়েকটা টপিকে আছে প্রশ্ন আসার মতো। প্রথম কথা হচ্ছে পরিপাক প্রক্রিয়াটা আসবে প্রথমেই। কোথায় পরিপাক? পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্ত্রে পরিপাক। পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্ত্রে পরিপাক, এই দুটা পরিপাক। তোমরা জানো পাকস্থলীতে শর্করা
পরিপাক হয় না, শুধু আমিষ আর স্নেহের অল্প স্বল্প পরিপাক হয়, সেটাই লিখতে হবে। পাকস্থলীর ছবি আঁকায় পরিপাক প্রক্রিয়াটা বর্ণনা করবা। এরপরে পরিপাক যদি ক্ষুদ্রান্ত্রে হয় তাহলে তো সব ধরনের পরিপাক হয়, ক্ষুদ্রান্ত্রের পরিপাক লিখতে বড় হয়। শর্করার পরিপাক হয়, আমিষের পরিপাক হয়, স্নেহের পরিপাক হয়। শর্করা পরিপাকে অগ্ন্যাশয় রসের ভূমিকা আছে, আন্ত্রিক রসের ভূমিকা আছে। স্নেহ পরিপাকে আবার আমিষ পরিপাকেও এভাবে আলাদা আলাদা ভূমিকা আছে, অগ্ন্যাশয় রস, আন্ত্রিক রস। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টারে সেটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। এই প্রশ্ন আসার সম্ভাবনা 90%। যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। উদ্দীপকের যকৃতের ছবি দেওয়া থাকবে, অগ্ন্যাশয়ের ছবি দেওয়া থাকবে, এবং ওই উদ্দীপক থেকে ওই ছবিকে মিন করে বলবে যে এই চিহ্নিত গঠনটির সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা বর্ণনা করো। প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডেই একাধিকবার আসছে, দিনাজপুর বোর্ড বাদে। আর অগ্ন্যাশয়ের ভূমিকাও একসাথে আসে। যেমন উদ্দীপক যখন থাকবে তখন কিন্তু লিভার আর প্যানক্রিয়াস একসাথেই দেওয়া থাকবে ছবিটা। গতে যদি লিভার আসে, ঘতে প্যানক্রিয়াস আসবে হয়তো। আর যদি পরিপাক রিলেটেড আসে তাহলে সেই রিলেটেডও আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্ত্রে পরিপাক, যকৃতের ভূমিকা, অগ্ন্যাশয়ের ভূমিকা, চারটা। আর একটা স্থূলতা টপিক আছে, ওটা তো তোমরা জানো, ওটাও পড়তে পারো, ওটাও আসে। এই চ্যাপ্টার থেকে অবশ্য উত্তর করার সময় ছবি দেওয়াটা ম্যান্ডেটরি না, ছবিটা খুব বড় কিছু না। আচ্ছা, ক নম্বর প্রশ্নের মধ্যে কি আসে দেখো, পরিপাক কাকে বলে। হুম, এরপরে এইদিকে বেশি আসছে দেখো, সিকাম কি, স্থূলতা কি। স্থূলতা কি সবচেয়ে বেশি আসে, আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণ মেদ যদি দেহে সঞ্চিত থাকে তাহলে তাকে স্থূলতা বলে। অর্থাৎ উচ্চতা অনুযায়ী যে পরিমাণ ওয়েট থাকার কথা তার যদি 20% বেশি ওয়েট হয় তাহলে সেটাকে আমরা স্থূলতা বলবো। ক্ষয়ের মধ্যে দেখো বেশি আসছে, যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন? যকৃতে সকল ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া সংঘটিত হয়, এই জন্য এটাকে জৈব রসায়নাগার বলা হয়। মিশ্র গ্রন্থি বলতে কি বোঝো? যে গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুইটা কাজই করে তাকে মিশ্র গ্রন্থি বলে। যেমন অগ্ন্যাশয়, উদাহরণ দিবা যে এটা বাইকার্বনেট রস নিঃসরণ করে আবার ইনসুলিন হরমোন নিঃসরণ করে। পেরিস্টালসিস বলতে কি বোঝো? পৌষ্টিক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণকে বলা হয় পেরিস্টালসিস। সংজ্ঞা দিলা, এরপরে আরেকটু বিস্তারিত লিখবা যে এর মাধ্যমে খাবার আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকে। আচ্ছা, প্রথমেই টপিক হচ্ছে পাকস্থলী ও যকৃৎ। বলেছিলাম পরিপাকে যকৃতের ভূমিকা। এটা একটু ভালো করে দেখো। পরিপাকে যকৃতের ভূমিকা, যকৃতের নর্মাল ভূমিকা বলে নেই কিন্তু। তুমি যকৃতের সব ভূমিকা এখানে দিতে পারবে না। যেমন যকৃৎ রক্ত সঞ্চয় করে, ঠিক আছে, এটা তার একটা কাজ, কিন্তু সেটা পরিপাকে কি ভূমিকা পালন করতেছে সেটা তো করতেছে না। বা যকৃৎ গ্লাইকোলাইসিস করে, গ্লাইকোজেনেসিস করে, এগুলা দিয়ে তো আর পরিপাক হয় না। তাহলে যকৃতের পরিপাকের ভূমিকা, পরিপাকের যকৃতের ভূমিকা এই জিনিসটা কিন্তু একটু আলাদা করে লিখতে হবে। যাই তাই লিখলে হবে না। সেটা হচ্ছে পরিপাকে যকৃৎ কিভাবে ভূমিকা পালন করে, কারো আইডিয়া আছে যে আমাদের পরিপাক প্রক্রিয়ায় যকৃতের কোন অবদানটা কাজে লাগে? যকৃৎ থেকে এমন কি তৈরি হয় যেটা পরিপাকে হেল্প করে? যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়। সেই পিত্তরস, হ্যাঁ গুড, পূজা বলেছো, পিত্তরস। তাহলে পিত্তরস ওই স্নেহ পরিপাকে ইমালসিফিকেশন করে, অবদ্রবণ করে, সেইটাকে হেল্প করবে। ঠিক আছে, তো ওই কথাটা এখানে ঘুরাই ফিরাই লিখতে হবে। বেশি বড় হবে না উত্তর। দেখি তিনের গতে আছে, আসলে দেখি তিনের গতে কি লেখা আছে। তিন, পি দেহের বৃহত্তম গ্রন্থি, বোঝা যাচ্ছে যকৃতের কথা বলছে। এটা ক্ষুদ্র লোবিউলে বিভক্ত এবং কাফার কোষ বিদ্যমান। ঠিক আছে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম এটা যকৃৎ। রোগী অভিক্ষেপযুক্ত যেখানে চিপ কোষ বিদ্যমান, পাকস্থলীতে, পাকস্থলীর কথা বলছে। গ নম্বরে বলছে পরিপাকে পি অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো। তো আসলে বেশি বলার নাই, ছোট। তো এইখানে তুমি যকৃতের ছবি আঁকায় দিতে পারো যদি সময় থাকে, কিছু করার নাই, যেহেতু যদি চলেই আসে আর পরীক্ষায় উত্তর লিখতেই হয় এটা,
সেক্ষেত্রে ওই যে দেখো পিত্তরস, পিত্তরসে তোমার লবণগুলোর নাম লিখবা, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট। হ্যাঁ, এই তো এরপরে এগুলো ইমালসিফিকেশন করে, চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করে, ফলে এটা পরিপাক হতে হেল্প করে। এই তো, ঠিক আছে। তাহলে এই ব্যতিক্রম ব্যাপারটা আমি তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসো আর কোনগুলা ইম্পর্টেন্ট। যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে এখানে তো লেখার অনেক কিছু আছে। যকৃতের সঞ্চয় ভূমিকাতে সে গ্লুকোজ সঞ্চয় করে গ্লাইকোজেন হিসেবে, রক্ত সঞ্চয় করে প্রায় 1500 ml, ভিটামিন সঞ্চয় করে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বলো, পানিতে দ্রবণীয় ভিটামিন বলো, সবই সে জমা করে, বিভিন্ন খনিজ উপাদান জমা করে, যেমন ফেরিটিন হিসেবে লৌহ জমা করে, তাই না? পিত্ত রস তৈরি করে সেটা সেখানেই জমা করে। এগুলো সঞ্চয়ী ভূমিকা। বিপাকীয় ভূমিকা বলতে ওই গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, লিপোজেনেসিস, এটা হলো শর্করা বিপাক। এরপর আমিষ বিপাকে তারা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ বের করে ইউরিয়া তৈরি করে, তাই না? এরপর আরো আছে কি, রক্ত উৎপাদন করা, রক্তকে সময়ের পরে ভেঙে ফেলা, হিমোগ্লোবিনের ভাঙন, তাই না? তারপরে ফ্যাট বিপাক, বডি থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, বডির তাপমাত্রা ধরে রাখা, হোমিওস্ট্যাসিস বজায় রাখা, এগুলো সবই এই সঞ্চয় এবং বিপাকীয় কার্যক্রমের আন্ডারে পড়বে। এগুলা সবই বিপাকীয় কার্যক্রম। ঠিক আছে, এই তো ছিল মোটামুটি এখান থেকে। আর পাকস্থলীতে খাদ্যের পরিপাক দুইবার আসছে মোটামুটি। এটা আসে যে অনেক সময় বলে যে শর্করা পরিপাক হলো আমিষ পরিপাক, শর্করা পরিপাক না হলেও আমিষ ও স্নেহ পরিপাক হয়, এটার ব্যাখ্যা করো। তখন লিখতে হবে তোমার। এই যে দেখো, এইভাবে উদ্দীপক আসে ভাইয়া, এইভাবেই আসবে। কোনো না কোনো বোর্ডে এইভাবে আসবেই। এই যে যকৃৎ বি, পাকস্থলী সি, সরি পাকস্থলী এ, আর অগ্ন্যাশয় হচ্ছে সি। এখানে বলছে এ চিহ্নিত অঙ্গের স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীলতা, মানে পাকস্থলীর সাথে স্নায়ুতন্ত্রের নির্ভরশীলতা একটু কম ইম্পর্টেন্ট, অতটা বেশি ইম্পর্টেন্ট না। শর্করা সঞ্চয়ে উদ্দীপকের বি ও সি এর ভূমিকা, তাহলে বি হচ্ছে যকৃৎ, সি হচ্ছে অগ্ন্যাশয়। শর্করা সঞ্চয়ে বি তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ গ্লাইকোজেনেসিস যেটা হয়, গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটা যকৃতে হয়। আর তোমরা বলো তো ভাইয়া, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার জন্য কোন হরমোন লাগে? কোন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে আমাদের যকৃতে গ্লুকোজ জমা করে আর রক্তের গ্লুকোজের পরিমাণ কমায়? কোন হরমোন? ইনসুলিন, তাই না? সেই ইনসুলিনটা তৈরি হয় কই থেকে? অগ্ন্যাশয় থেকে। তাই এই দুটারই ভূমিকা আছে, এটাই তোমাকে বর্ণনা করতে হবে এই ঘতে। ঠিক আছে, এরপর আসো পিত্তথলি, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আবারও দেওয়া আছে। এগুলো কোনোটা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে ব্যাপারটা এমন না, মোটামুটি ঘুরাই ফিরে কম বেশি আসে। পরিপাক অগ্ন্যাশয়ের ভূমিকা আসছে একটু একটু। ঠিক আছে। ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, স্থূলতা। এখানে আমি যেটা পরিপাক প্রক্রিয়া বলেছি, যেমন ক্ষুদ্রান্ত্রের পরিপাক, ক্ষুদ্রান্ত্রে শর্করার পরিপাকটা আসতে পারে, আমিষ পরিপাকটা আসতে পারে। হ্যাঁ, ক্ষুদ্রান্ত্রে যে সব ধরনের খাবার পরিপাক হয় এটাও আসতে পারে। তো শর্করা পরিপাক আর আমিষ পরিপাকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্ষুদ্রান্ত্রে। হ্যাঁ, লিপিড পরিপাকটা একবার আসছে। আর স্থূলতা যদি বলো, তাহলে স্থূলতার কারণ, প্রতিরোধ, এগুলা নিয়ে কিছু প্রশ্ন আসে। এই দিয়ে কিন্তু এই টপিক শেষ, এই চ্যাপ্টার শেষ। তাহলে এই পরিপাক চ্যাপ্টারটা খুবই কনসাইজ, নির্দিষ্ট কিছু টপিক থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। প্রশ্নগুলা কোন কোন টপিক আমি আবারও বলছি। প্রথমে পড়বা, সিরিয়ালে যদি আসি, তাহলে প্রথমে তো পরিপাকতন্ত্রের গঠন বর্ণনা করা আছে, ওগুলা লাগবে না। রিটেনের জন্য প্রথমে লাগবে পাকস্থলীতে খাদ্যের পরিপাক, যেখানে শুধু আমিষ এবং স্নেহ পরিপাক হয়, শর্করার হয় না। তারপর আছে ক্ষুদ্রান্তের পরিপাক, ক্ষুদ্রান্তের সব ধরনের পরিপাক হয়, শর্করা, আমিষ, স্নেহ। এবং তার আবার দুই ধরনের রসের উপস্থিতিতে, একটা হচ্ছে পিত্তরস, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস। পিত্তরস তো না, যেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক, না না, অগ্ন্যাশয় রস আর আন্ত্রিক রস, হ্যাঁ। অগ্ন্যাশয় রস, আন্ত্রিক রস রস, এই দুজন মিলে ক্ষুদ্রান্তের পরিপাক করে। এই দুটো ধাপে ধাপে লিখতে হবে। তারপরে যদি আসো যকৃতের ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকাটা। এরপরে শেষের দিকে স্থূলতা, কারণ, স্থূলতা প্রতিকার, প্রতিরোধ, স্থূলতার সমস্যা, এই টপিকটা একটু পড়বা। স্থূলতার টপিকটা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা তো আমাদের লাইফ রিলেটেড ব্যাপার, তোমাদের সচেতন হওয়ার জিনিস, তাই এটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এরপর আসো চার অধ্যায়।
তিনটা অধ্যায় আমরা শেষ করলাম, 1 ঘন্টা লাগলো, তার মানে আর 1 ঘন্টার মতো লাগবে। 4 অধ্যায়টাও কনসাইজ, এখানেও সব টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে এমন না, নির্দিষ্ট কিছু টপিক আছে সেগুলো থেকে প্রশ্ন আসবে। প্রথম কথা হচ্ছে রক্তকণিকা থেকে প্রশ্ন আসবে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তাদের গঠন বর্ণনা করতে হবে, কাজ বর্ণনা করতে হবে, এটা প্রথম। রক্তকণিকা লসিকা থেকে রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। তারপর হৃৎপিণ্ডর প্রস্থচ্ছেদের ছবি আসবেই, ধরে নিতে পারো, আসার সম্ভাবনা 80%, হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের ছবি। তারপরে কার্ডিয়াক চক্র। হুম, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ, এসএ নোড, এভি নোড, যা যা আছে সব। এরপরে শেষে হৃৎপিণ্ডের যে অসুস্থতাগুলা, এগুলো একটু একটু ইম্পর্টেন্ট। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, প্রস্থচ্ছেদের ছবি, বর্ণনা কমই চায়, ছবিটাই লাগে। দেন মায়োজেনিক নিয়ন্ত্রণ, এসএ নোড, এভি নোড, এটাতেও কিন্তু তোমাকে ওই ছবি আঁকতে হবে, এসএ নোড, এভি নোড দেখাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, রক্ততঞ্চনে নর্মালি ক্ষতে আসে। হ্যাঁ, ঘতে বা গতে একটু কম আসে আপু, ক্ষতে আসে, তো রক্ততঞ্চন পড়তে হবে। তবে ওটা ঘতে একটু কম পাবা, দেখো ঘতে আসছে 21, 22 দুইবার, কিন্তু সেই তুলনায় হৃৎপিণ্ডের গঠন আর ম্যাজিক নিয়ন্ত্রণ আসছে অনেক বেশি রক্ত সংবহন পদ্ধতির তুলনা। আচ্ছা, এটা ওই যে রুই মাছের সাথে মানুষের রক্ত চলাচলের যে পার্থক্যটা, এক বর্তনী আর দ্বিবর্তনী সংবহন, সেটা আসতে পারে। চলো ভেতরে যাই দেখি। প্রথমে রক্ত কি সংজ্ঞা পড়বা, লসিকা কি এটার সংজ্ঞা পড়বা, রক্ত কি, লসিকা কি। সিস্টোল, হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলে। অ্যানজাইনা, অক্সিজেনের অভাবে হৃৎপেশি যখন পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না, অক্সিজেনের অভাব হয়, তখন হৃৎপেশি মারা যেতে পারে। এই সময় যে ব্যথাটা হয় এটাকে বলা হয় অ্যানজাইনা। ব্যারো রিসেপ্টর কি, এটা সংজ্ঞা আসে রক্তের চাপ পরিমাপের জন্য রক্তবাহিকায় যে স্নায়ু প্রান্তগুলো থাকে সেগুলোকে বলে ব্যারো রিসেপ্টর। খ নম্বরে অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়বা, রক্ততঞ্চন প্রক্রিয়াটা ক্ষতে আসার সম্ভাবনা আছে, মায়োজেনিক নিয়ন্ত্রণও আসতে পারে, ছোট করে লিখবা খ নম্বরের মতো করে। কোন একটা জিনিস অনেকবার আসছে এরকম পাইলাম না, হার্ট অ্যাটাক, এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা আসতে পারে। আচ্ছা, রিটেনে যদি যাই তাহলে দেখো 3 রকমের রক্তকণিকারই কাজ আছে। শ্বেত রক্তকণিকার কাজটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর এরপরে দেখো রক্তের কাজ, তারপরে লোহিত রক্তকণিকা অনুচক্রিকার পার্থক্য, রক্ততঞ্চন প্রক্রিয়া 3বার আসছে। হুম, এই মোটামুটি রক্তকণিকা থেকে প্রশ্ন। তো তোমরা বেটার হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তিনটার কম্পারিজন পড়বা, বৈশিষ্ট্য পড়া হবে, এমসিকিউ এর জন্য হবে, রিটেনের জন্য হবে। ঠিক আছে। আচ্ছা, একদিনের রিভিশন করার জন্য ভাইয়া তুমি দেখো, আমরা আগেও পড়েছি, আহ, তাই খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নেই, একটা করে চ্যাপ্টার ধরবা, সেটাতে উম, 1.5 থেকে 2 ঘন্টা সময় নিবা সর্বোচ্চ। যেমন ক্লাস শেষ হবে একটাই না, তুমি ধরো 2টায় পড়তে বসলা, 2টা থেকে 4টা পর্যন্ত তুমি ধরবা যে আমি প্যান্ডিসাইনি বিন্যাস পড়বো, 4টা থেকে 6টা পর্যন্ত আমি ঘাস ফড়িং হাইডার রুই মাছ পড়বো 2 ঘন্টা। এরপরে 6টা থেকে তুমি একটু আধা ঘন্টা রেস্ট নাও, বা 7টা পর্যন্ত পড়ো। তারপর একটা চ্যাপ্টার পড়ো, ছোট অধ্যায় শ্বসনতন্ত্র, এক এক 1 ঘন্টায় শেষ হয়ে যাবে শ্বসনতন্ত্র। 7টার দিক থেকে 8:30 পর্যন্ত রেস্ট নাও, নিয়ে 8:30 থেকে 9:30 পর্যন্ত রক্ত চ্যাপ্টার পড়ো। 9:30 থেকে 10:30 বা 11টা পর্যন্ত তুমি হচ্ছে আহ, কঙ্কালতন্ত্র পড়ো। তারপরে সকালে জিন তত্ত্ব পড়িও। এভাবে ভাগ করে নিতে পারো, 2 ঘন্টাই এনাফ একটা চ্যাপ্টারের জন্য। প্রথমে এমসিকিউ এর জন্য তথ্যগুলো রিভিশন দিবা, আর রিটেনের যে অংশগুলো দাগাই দিচ্ছি এটা একটু মুখস্থ করবা, চোখ বন্ধ করে বলার চেষ্টা করবা। এই তো। ঠিক আছে, বায়োলজি পরীক্ষা খারাপ হবে না, এটা নিয়ে টেনশন করো না। বায়োলজি খারাপ হয় না। ওকে, খারাপ হয় না, কেন হয় না জানি না, তবে হয় না। ঠিক আছে, যে কেমিস্ট্রি ফিজিক্স দিয়ে আসছো সে তুলনায় বায়োলজি কিছুই না। এটা হতে পারে তোমরা বায়োলজি বেশি পড়ো। ঠিক আছে, তাহলে রক্তকণিকা কাজ দেখলাম। এরপরে মোটামুটি বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, যেটা তোমাদেরকে বলতেছিলাম। হ্যাঁ, তাহলে দেখো ভাই, এই যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, প্রস্থচ্ছেদ না, সরি ভুল বলছিলাম, লম্বচ্ছেদ। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ বেশি ইম্পর্টেন্ট। এরপর হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা সমূহ আছে, 6টা কপাটিকা আছে তোমরা জানো।
হ্যাঁ, এটা হতে পারে বায়োলজি ফেভারিট, এই জন্য সহজ, বেশি পড়া হয়, পারা যায়। তাহলে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা ভাই একটা আঁকতেই হবে, তোমরা অনেকবার আঁকছো, আশা করি ওইটা একটু জাস্ট হাতটা ঘুরাই নিবা, চেক প্র্যাকটিস করে নিবা একবার। হৃৎপিণ্ডের কপাটিকা আছে 6 রকমের, তাদের নাম পড়বা, কাজ পড়বা। হ্যাঁ, এর দিকে থাকলো কি হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, বলেছে এটা ইম্পর্টেন্ট। আর ওইটাই যে হৃৎপিণ্ড সঞ্চালনের নোট সমূহের ভূমিকা, এটাই কিন্তু ভাই মায়োজেনিক নিয়ন্ত্রণ, একই কথা দুই ভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, এসএ নোট এভি নোট কিভাবে হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করছে সেটাই মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে। আচ্ছা, উদ্দীপক গুলা দেখাচ্ছি, আসো দেখো কিভাবে উদ্দীপক গুলো থাকতে পারে। যেমন মানবদেহের বুকের মিডিস্টিনাম, এইটা যদি তোমাদের অপরিচিত হতে পারে, আমাদের বুকের ভেতরে ফাঁকা জায়গাটাকে মিডিয়াস্টিনাম বলে। এখানে ত্রিকোণাকার একটা অঙ্গ রয়েছে, এটা কপাটিকা এবং নোডের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। তার মানে হৃৎপিণ্ড। এটা লম্বচ্ছেদের চিত্র আঁকতে বলছে, কিভাবে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হয় সেটা লিখতে বলছে। তো এই ছবি তোমাদের বইয়ের ছবি, কিন্তু এটা রঙিন করা হয়ে গেছে। অঙ্গ লাভ ডাব, লাভ ডাব করে একজনই, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, তাই না? তাহলে এই যে অঙ্গটির গঠন বর্ণনা করো, আর কৌশলটাও বিশ্লেষণ করো কিভাবে লাভ ডাব হয়। এটা হচ্ছে যে হৃদচক্র যেটা বলছিলাম আর কি, কম আসে বাট আসে। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। পেসমেকার ব্যারোরিসেপ্টর অত বেশি আসে না, বাট পেসমেকারটা একটু বেশি ইম্পর্টেন্ট ব্যারোরিসেপ্টরের চেয়ে। পেসমেকার কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে। নর্মালি তো প্রাকৃতিক পেসমেকার এসএ নোড, কিন্তু কৃত্রিম পেসমেকার কিভাবে কাজ করে এটা তোমাদের বইয়েও আছে, কৃত্রিম পেসমেকারের কার্যকারিতা, ওটা দেখতে পারো। আচ্ছা, প্রশ্ন করছো ভাই উদ্দীপক থেকে মায়োজেনিক নিয়ন্ত্রণ আর কার্ডিয়াক চক্র বুঝতে পারতেছি না। আচ্ছা, মায়োজেনিক নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে অবশ্যই সেখানে এই কথাগুলো লেখা থাকবে। আমি বলছি, প্রথম কথা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা ছাড়াই নিজে নিজে নিয়ন্ত্রিত হয়, মানে ওর ভেতরে সেনোড এভিনোডই ওকে নিয়ন্ত্রণ করে, বাহ্যিক উদ্দীপনা লাগে না। আবার থাকতে পারে যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়া মানে নিজে নিজে নিয়ন্ত্রিত হওয়া। বিভিন্ন নোড দ্বারা একটি অঙ্গ নিয়ন্ত্রিত হয়, বা একটি অঙ্গ আছে যেখানে কিছু নোড তাকে নিয়ন্ত্রণ করে। অথবা প্রাকৃতিক পেসমেকার একটি অঙ্গকে সঞ্চালনে নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। এই সব কথা মায়োজেনিক নিয়ন্ত্রণকে মিন করছে। ঠিক আছে। আর কার্ডিয়াক চক্র ব্যাপারটা এমনিতেও কম আসে, আর এই কার্ডিয়াক চক্র বোঝানোর জন্য যে কথাগুলো লেখা থাকতে পারে সেটা হচ্ছে, দেহে এমন একটি অঙ্গ আছে যেটা সুনিয়ন্ত্রিত ভাবে, হ্যাঁ, সংকোচন প্রসারণের মাধ্যমে কাজ চালিয়ে নেয়, বা নিয়মিত ছন্দময় গতিশীলতার মাধ্যমে কাজ সম্পাদন করে। লাভ ডাব, লাভ ডাব এই কথাটাকে মিন করার জন্য এই ধরনের অর্থগুলা, মানে এই ধরনের টার্মগুলা ব্যবহার করতে পারে, যে নিয়মিত ছন্দময় একটি গতির মাধ্যমে একটি অঙ্গ কার্যাবলী সম্পাদন করে। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে ওখানে কি থাকবে বলছিলাম, ওই যে এস এ নোড এবি নোড, নোডের কথা থাকবে, বা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের কথা থাকবে, বা তোমার দেওয়া থাকতে পারে যে বাহ্যিক উদ্দীপনা ছাড়াই নিয়ন্ত্রিত হয়। এই কথাগুলো তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণে পাবা ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল ঢাকা বোর্ড 23-এ আসছে, এবার কি আসবে কিনা। আহ 23-এ আসছে, 24-এ তো আসে নাই, 24-এ তো পরীক্ষায় হয় নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে বোর্ডে এমনটা কখনো করে, বাট ম্যাক্সিমাম সময় এগুলো দেখে না ভাই, যে আগের বার আসছে তো এবার দেওয়া যাবে না, এমন তো না অ্যাকচুয়ালি। তাই পড়বা, বাদ দেওয়ার দরকার নেই। ওকে। আচ্ছা, হৃৎপিণ্ডের রোগ প্রতিকার প্রতিরোধ, তো এগুলো এটা অবশ্য সহজ, তোমরা এগুলো বুঝবা। যে কাউসার সাহেব অফিসজীবী মানুষ, একদিন হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাহলে এই যে তার বুকের ব্যথাটা মূলত অ্যানজাইনা ছিল, এবং অ্যানজাইনা থেকে হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হওয়ার কারণে উনি পড়ে গেছে। আচ্ছা, তো অ্যানজাইনার কারণ কি? রক্তনালীতে প্লাক জমা হওয়া, এটাই হচ্ছে অ্যানজাইনার কারণ। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউরের লক্ষণ, এগুলা একটু পড়বা। হৃৎপিণ্ডকে সুস্থ সবল রাখার উপায়, হ্যাঁ, যেগুলো আমরা মানি না, মানতে হবে, ওগুলো লিখতে হবে আর কি। যাই হোক, এটা লেস ইম্পর্টেন্ট হলেও কখনো কখনো আসে। ঠিক আছে, এবার আসো শ্বসন তন্ত্র।
শ্বসন ও শ্বাসক্রিয়া, এটা ছোট চ্যাপ্টার, তাই বলছিলাম যে তোমরা রিভিশনের সময়টা 1 ঘন্টায় শেষ করবা। এই শ্বসনতন্ত্র থেকে যে প্রশ্নটা মেইনলি আসে সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের পরিবহন। এটা সবচেয়ে বেশি আসছে। ছোট্ট অধ্যায়, 3টা পার্ট, এখান থেকে সৃজনশীল আসবে। ছবি আঁকতে গেলে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যালভিওলাসের ছবি আঁকবাই মাস্ট, অ্যালভিওলাসের ছবি আঁকতেই হবে। কোন ছবিটা আঁকবে এটা দেখাই দিচ্ছি। আর ব্রঙ্কিয়াল ট্রি বা শ্বসন বৃক্ষ এটা আসতে পারে, ফুসফুসের আসে কম বাট আসতে পারে। শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ প্রক্রিয়া এটাও। আচ্ছা, এই পিডিএফটা এখানেই শেষ, আমাদেরকে পরের পিডিএফ। এটা একটু ছোট হয়ে গেছে পিডিএফটা, দাঁড়াও আমি একটু আরেকটা পিডিএফ বের করি। তোমরা একটু 5 মিনিটের ব্রেক নাও তাইলে, হ্যাঁ, 5 মিনিট একটু ব্রেক নাও। এখন বাজে 12টা 10, 12টা 15-তে আমরা আবার শুরু করব। ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তো আসো আমরা শ্বসন তন্ত্রটা দেখছিলাম। শ্বসন তন্ত্রের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা 3টা দেখলাম। যে প্রথমে হচ্ছে শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশ যেমন ফুসফুস, অ্যালভিওলাস, এগুলোর গঠন বর্ণনা এবং চিত্র। তারপরে শ্বসনের নিয়ন্ত্রণ। তারপরে হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিবহন। শেষ অবশ্য সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া নামের ছোট 2টা টপিক আছে। আচ্ছা, ক নম্বরে এগুলো তো খুব বেশি লাগবে না, তোমরা দেখবা যতটুকু পারা যায়। ওটাইটিস মিডিয়া কি, সাইনোসাইটিস কি, দেখো সংজ্ঞা আসছে অনেকবার। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে সাইনাসের প্রদাহ হলে সেটাকে সাইনোসাইটিস বলা হয়। আর যদি মধ্যকর্ণের সংক্রমণ হয় সেটা ওটাইটিস মিডিয়া। আচ্ছা, এরপর আসো আমাদের রিটেনের টপিকে অ্যালভিওলাস ও ফুসফুস। এখানে দেখো ফুসফুসের গঠন আসছে, অ্যালভিওলাসের গঠন অনেকবার আসছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ফুসফুসের গঠনে ফুসফুস সম্পর্কে যা জানো সবই লিখতে পারো, সাথে ছবি দিতে পারো। এরপর আসো অ্যালভিওলাসের গঠন, যেটা বেশি আসছে, এইটা অ্যালভিওলাসের ছবিটা আঁকতে হবে। অ্যালভিওলাস কিন্তু কোনো কোষ না, অ্যালভিওলাস হচ্ছে একটা থলির মতো গঠন। সেই থলির মধ্যে অনেকগুলা কোষ আছে, যেমন এটা হচ্ছে সারফেক্ট্যান্ট নিঃসরণকারী কোষ, সেপ্টাল কোষ বলা হয় এদেরকে। এরপরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যেটা অ্যালভিওলাসের মধ্যে থাকা জীবাণু ধ্বংস করে। এখানে লোহিত রক্তকণিকা আছে, কৈশিক নালী আছে। এইটা হচ্ছে অ্যালভিওলাসের ফাঁকা জায়গা, যেখানে বাতাস থাকে। এটা অ্যাস্কোয়ামাস এপিথেলিয়াম, আয়সাকার এপিথেলিয়াম, অ্যালভিওলাসের আবরণী কোষ। তো এই ছবি সহ এই বর্ণনা তোমরা দিতে পারো, অ্যালভিওলাসের ছবি এটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ কার্যক্রম অনেক বেশি আসছে এমন না, তবে আসে। হ্যাঁ, এরপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওই যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের পরিবহন। গ্যাস পরিবহনে হিমোগ্লোবিনই ভূমিকা পালন করে, ওর ভূমিকাটা আসতে পারে। আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। হুম। তো এই 2টা টপিক এখানে বেশি ইম্পর্টেন্ট, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন আর গ্যাস পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা। উদ্দীপক কিভাবে থাকতে পারে, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখা যায়। এটা ফুসফুস বোঝাচ্ছে, হ্যাঁ, ফুসফুস থেকে আর গ্যাস হৃৎপিণ্ডে আসতেছে, তার মানে এটা কিন্তু অক্সিজেন। আর হৃৎপিণ্ড থেকে কিউ গ্যাস ফুসফুসে যাচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড। আবার হৃৎপিণ্ড থেকে সারা শরীর, এটা শরীর বোঝাচ্ছে, আর গ্যাস আসতেছে মানে অক্সিজেন আসতেছে। আর শরীর থেকে কিউ গ্যাস হৃৎপিণ্ডে যাচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড বোঝাচ্ছে। এই, এখন বলছে কিউ আর গ্যাস পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা বর্ণনা করো। তো কিভাবে হিমোগ্লোবিন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করে সেটা তোমরা লিখতে পারো। অক্সি হিমোগ্লোবিন
তারপরে কার্বন ডাই অক্সাইডে কার্বামিনো হিমোগ্লোবিন এভাবে সে পরিবহন করে। আচ্ছা ভাই, 5 আর 7 থেকে সিকিউ কম আসে কি? 5 থেকে একটু কম আসে, কারণ 5টা ছোট একটা চ্যাপ্টার, টপিক কম। কিন্তু তোমাদের যতটুকু জানি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। হতে পারে প্রথম অধ্যায় থেকে দুইটা, বা 11 অধ্যায় থেকে দুটা কোশ্চেন আসছে, বা 4 5 মিলায়ে দুটা কোশ্চেন আসছে। রক্ত আর শ্বসন মিলিয়েও দুটা প্রশ্ন আসতে পারে একসাথে। হ্যাঁ, 7টা 0 থেকে 7টা তো থাকবেই, কোনো দুটা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন থাকতে পারে। Okay. তবে হ্যাঁ, অপেক্ষাকৃত 5 এবং 7-এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, মানে প্রশ্ন আসার রেট একটু কম। সম্ভাবনা না, প্রশ্ন আসবেই, কিন্তু কম আসে। আচ্ছা, তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকাটা এটা পড়বা। এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিভাবে লিখবা একটু দেখে নেওয়ার জন্য। আর কিভাবে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন পরিবহন করে, এটা বইয়ে যেভাবে আছে সেভাবেই লিখতে পারো। একদম বইয়ের মতো কপি পেস্ট। ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে, বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন হতে পারে। কার্বন ডাই অক্সাইডের পরিবহনটাই বেশি আসে, বিক্রিয়া সহ দেখাই দিবা। শ্বাসনালী সমস্যা, এখানে সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া অল্প স্বল্প আসছে, খুব বেশি না, অল্প কয়েকবার আসছে। 5 অধ্যায় শেষ, এবার আসো আমরা 7 অধ্যায়ে যাই। চলন অঙ্গ চালনা। এই চ্যাপ্টারেও রিটেনের টপিক একদম ফিক্সড। প্রথম কথা হচ্ছে যে হাড় হাড্ডি থেকে কোনো রিটেন সেভাবে আসে না। হাড় হাড্ডির যে প্রকারভেদগুলো আমরা পড়ি, হ্যাঁ, হিউমেরাস, ফিমার, বক্ষপিঞ্জর, ওগুলা থেকে তেমন একটা প্রশ্ন আসে না। আসে যেটা হচ্ছে অস্থির গঠন। অস্থির গঠন, বিশেষ করে নিরেট অস্থি, যে হ্যাবার্সিয়ান তন্ত্রটা আছে, সেই হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠনটা আসে। অস্থি তরুণাস্থির পার্থক্য আসে। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে পেশি টিস্যুর কাজ, বিশেষ করে কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি কিভাবে কাজ সম্পাদন করে, সংকোচন, ওই যে হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আসা প্রশ্ন। এটা থাকবেই সাথে। ধরো, নিরেট অস্থির গঠন মানে হ্যাবার্সিয়ান তন্দ্র আসতে পারে, অথবা অস্থি তরুণাস্থির পার্থক্য দিতে পারে, বা লিভার আসতে পারে, পা মচকানো দিতে পারে। বাট সাথে হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা বা বাহুর সঞ্চালনে পেশির ভূমিকা, এই অংশটা থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, গ ঘ দুটা অংশের মধ্যে। তো যাই দেখি ডিটেলসে। আচ্ছা, ছবি আঁকতে হবে, যেটা হ্যাবার্সিয়ান তন্ত্রের ছবি, ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশির ছবি, চারটা থেকে বেশ কিছু ছবি আছে, আদর্শ কশরুকার ছবি, ফিমার খুব একটা ইম্পর্টেন্ট না, লেবার তন্ত্র অতটা ইম্পর্টেন্ট না, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আদর্শ কশরুকা, এই তিনটা। ক খ, দেখো এগুলো খুবই কম প্রশ্ন, এখানে বেশি নাই। আমরা রিটেনের টপিকে গ ঘতে চলে যাই। এখানে আদর্শ কশরুকার গঠন আসছে একবার, দুইবার, তিনবার। কঙ্কালতন্ত্রের কাজ আসছে 3বার। মোটামুটি কম ইম্পর্টেন্ট বলতে পারো। আদর্শ কশরুকার গঠন আর কঙ্কালতন্ত্রের কাজ। আদর্শ কশরুকার গঠন হিসেবে, অবশ্যই এটা অ্যাটলাস, এটা আদর্শ কশরুকা না। এইটা হচ্ছে আদর্শ কশরুকা। এই ছবিটা একটু বড় যদিও বা, যদি পারো, যাদের ছবি আঁকার হাত ভালো আছে তারা আঁকবা, না হলে প্যারা নেওয়ার দরকার নেই। অন্যান্য কোশ্চেন আছে, ছবিও সহজ আছে, সেগুলা করবা। এই ছবি যদি পারো তাহলে ভালো, না পারলে থাক। অস্থির তরুণাস্থি, হ্যাঁ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। যেমন এখানে নিরেট অস্থির গঠন বর্ণনা, যেটাকে আমরা হ্যাবার্সিয়ান তন্ত্রই বলি, ব্রেফে একই রকম উত্তর আসবে, কাছাকাছি উত্তর আসবে। আর অস্থির তরুণাস্থির পার্থক্য, মোটামুটি স্টার মার্ক, 3 স্টার দিতে পারো, ঘ নম্বরে আসে। তো ছবি থাকবে এরকম, অথবা এরকম উদ্দীপক থাকতে পারে। ছবিতে এটা কিন্তু ফিমার, বি অংশ বোঝানো হচ্ছে ফিমারের মাথার এই অংশটা, যেটা হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি নির্মিত অংশ। এবার মধ্যখানে দেখানো হয়েছে মজ্জা, এর অস্থি এমন থাকে। আর এই অথবা উদ্দীপকে দিয়েছে পেরিওস্টিয়াম দ্বারা আবৃত এ, আর বি হচ্ছে পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত। তার মানে এ পেরিওস্টিয়াম দ্বারা আবৃত এ মানে হলো হাড়, অস্থি, আর পেরিকন্ডিয়াম দ্বারা আবৃত মানে তরুণাস্থি। এখানে এ হলো তরুণাস্থি, এই সরি অস্থি, বি হইতেছে তরুণাস্থি। দুই ভাবে দেখানো যেতে পারে উদ্দীপক।
গতে বলেছে এ চিত্রের গঠন বর্ণনা করো, তাহলে ফিমারের গঠন না, অ্যাকচুয়ালি এটা হলো নিরেট অস্থির গঠন। ঠিক আছে, নিরেট অস্থির একক, গাঠনিক একক হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। সেই হ্যাবার্সিয়ান তন্ত্রের ছবি আঁকবো। ওকে, বৃত্ত, পেন্সিল কম্পাস নিয়ে যাবা। ঠিক আছে, বৃত্ত আকারে দিবা, এবং ভেতরে ল্যাকুনা আছে, হ্যাবার্সিয়ান নালীতে ধমনী, শিরা, স্নায়ু সবই থাকবে, এগুলো সহ লিখবা। ঠিক আছে, এরপরে হ্যাঁ, এই যে 4 প্রকারের তরুণাস্থির বর্ণনা, এবং সাথে তরুণাস্থির পার্থক্য। এগুলো হচ্ছে 4 প্রকার তরুণাস্থির বর্ণনা। কম আসছে, কিন্তু এইটা বেশি আসছে, অস্থি আর তরুণাস্থির পার্থক্য। এবং আমি বারবার বলি, পার্থক্য পড়ার সময় তোমরা এইটা মনে রাখার ট্রাই করবা, ওইটা তোমরা নিজেরাই বলতে পারবে। অবস্থান, তরুণাস্থি কোথায় থাকে? বিভিন্ন অস্থির সংযোগ স্থলে, বিভিন্ন বড় অস্থির মাথায়, হ্যাঁ, পশুকার প্রান্তে, এইসব জায়গায় তরুণাস্থি থাকে। আচ্ছা, অস্থির গঠন বর্ণনা স্পঞ্জ আর নিরেট দুটাই বর্ণনা করবো কিনা? এখানে ভাইয়া নর্মালি তোমার পরীক্ষায় নিরেট অস্থির গঠনটাই আসার সম্ভাবনা বেশি, কারণ স্পঞ্জি অস্থির গঠন বর্ণনা তোমাদের বই সেভাবে দেওয়া নাই। তো নিরেট অস্থি বেশি আসার সম্ভাবনা আছে। তো খেয়াল করবা যে, দেখো কোনো না কোনো ভাবে নিরেট অস্থির কথাই বলছে, হিউমেরাস বা ফিমারের ছবি থাকতে পারে, ওটা নিরেট অস্থি, অথবা বলে দিতে পারে নিরেট অস্থির বর্ণনা। তো স্পঞ্জি অস্থির যদি দেখো স্পেসিফিক ভাবে কিছু বলে নাই, সেক্ষেত্রে হ্যাঁ, নিরেট অস্থির পাশাপাশি স্পঞ্জি অস্থি নিয়েও 2-4টা কথা বলতে পারো। কিন্তু সম্ভাবনা প্রায় 90% নিরেট অস্থির বর্ণনাটাই আসার। ওকে, আচ্ছা, তাহলে গঠন, অস্থিমজ্জা, প্রকৃতি, ম্যাট্রিক্স, এগুলো দিয়ে তোমরা অস্থির তরুণাস্থির পার্থক্যটা লেখা ট্রাই করবা। এই কথাগুলো ইম্পর্টেন্ট। হাবারশিয়ান তন্ত্র তরুণাস্থিতে থাকে না, অস্থিতে থাকে। আবরণ, এটা পেরিকন্ড্রিয়াম, ওটা পেরিঅস্টিয়াম। ম্যাট্রিক্স, মাতৃকা, এটা কন্ড্রিন নামের জৈব পদার্থ থাকে, আর ওইখানে কিন্তু জৈব অজৈব অনেক উপাদানই থাকে। অস্থিমজ্জা, তরুণাস্থিতে অস্থিমজ্জা থাকে না, অস্থিতে থাকে। প্রকৃতি, তরুণাস্থি স্থিতিস্থাপক, অস্থিত স্থিতিস্থাপক হয় না, ওটা বরঞ্চ ভেঙে যায়। ঠিক আছে, এই ছিল তরুণাস্থি আর অস্থির পার্থক্য। এরপরে পেশি টিস্যু, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। পেশি টিস্যুর মধ্যেই আছে চলনে ঐচ্ছিক পেশির ভূমিকা। এইটা যে কথা, হাঁটুর সঞ্চালনে অস্থি আর পেশির সমন্বয় একই কথা। তুমি চলনে ঐচ্ছিক পেশির ভূমিকা আহ, বর্ণনা করার সময় উদাহরণ হিসেবে হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা লিখে দিতে পারো, একই কথাই দাঁড়ায়। হ্যাঁ, আচ্ছা, তো আসো দেখি। প্রথমেই 3 প্রকার পেশি তোমাকে চিনতে হবে, PQR। দেখো, এগুলা হচ্ছে কঙ্কাল পেশি। হুম, এটা হৃৎপেশি, আর এটা হচ্ছে মসৃণ পেশি। মসৃণ পেশি গুলা মাকু আকৃতির হয়, কোনো রেখা বা দাগ থাকবে না, ওই জন্য এটাকে মসৃণ বলা হয়। হৃৎপেশিতে যেটা প্রথম ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা শাখা নিত হবে, শাখা প্রশাখা যুক্ত হবে, এবং এটাতে আহ, এটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা হৃৎপেশি। আর কঙ্কাল পেশিগুলোতে দাগ, ডোরা কাটা থাকবে, স্ট্রিয়েটেড মাসল না ইংলিশে ওর নাম, এতে দাগ থাকবে। হ্যাঁ, যাই হোক, তাহলে বোঝার পরে এখন আমরা প্রশ্নে যাই। পি এর গঠন বর্ণনা করো। পি মানে হলো কঙ্কাল পেশি। And ওর গঠন কিন্তু বিস্তারিত দেওয়া আছে তোমাদের বইতে, বেশ কিছু গঠন উপাদান আছে, বেশ বিস্তারিত উত্তর হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড়। এত বড় আসলে না লিখলেও চলবে, মূল কথাগুলো লিখলেই হবে। ওকে, তোমাদের বই থেকেও দেখে নিতে পারো। এরপরে আসো, পি চিহ্নিত পেশি কঙ্কালের সাথে সংযুক্ত থেকে চলনে ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। ওই যে হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা, তাহলে পি চিহ্নিত পেশিটা হচ্ছে কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি। এটা কঙ্কালের সাথে সংযুক্ত থেকে এরা চলনে ভূমিকা রাখে কিভাবে, সেটা এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। ঠিক আছে, অনেক পেশি উদাহরণ দেওয়া আছে, তোমরা যে কোনোটাই ইউজ করতে পারো। PQR, 3 প্রকার পেশির পার্থক্য। ভালো কথা, এটাও পরীক্ষায় আসে। 3 প্রকার পেশির পার্থক্য, তোমরা মেইন পয়েন্টগুলো মনে রাখলে আস্তে আস্তে ওই 3টা উল্লেখ করতে পারবা। ঠিক আছে, কঙ্কাল পেশি, ঐচ্ছিক পেশি আর, সরি, কঙ্কাল পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। এই জিনিসগুলো মনে রেখে, এটা কিন্তু এমসিকিউতেও লাগে, এমসিকিউতে ছবি দিয়ে পেশিগুলোর সম্পর্কে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলতে পারে। এই সেম ধরনের প্রশ্ন, এই যে বি দেখছো,
বা সি দেখছো, এটা হচ্ছে হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা, এটা বাহুর সঞ্চালনে পেশির ভূমিকা। একই উত্তর হবে। রডস লিভার এটা থেকে কম আসে, অত বেশি ইম্পর্টেন্ট না। তবে অস্থি ভঙ্গ, মচকানো, এগুলা থেকে প্রশ্ন আসে, যে তুমি খেলতে গেছো, তুমি পড়ে গেলা, পায়ে ব্যথা পাইলা, এক্স রে করার পরে দেখা গেল যে তোমার হাড় ভাঙে নাই, তাহলে ব্যথা হচ্ছে কেন? কারণ মচকে গেছে। আর হাড় ভাঙলে তো ভাঙলোই। যদি বলে যে হাড় ভেঙে বাইরে বের হয়ে আসছে, তাহলে জটিল অস্থিভঙ্গ। আর যদি বলা যে হাড় ভেঙে গেছে কিন্তু স্কিন বা ত্বক ভেদ করে বাইরে আসেনি, তাহলে সাধারণ অস্থিভঙ্গ। সেগুলার কারণ এবং চিকিৎসা, মচকানোর চিকিৎসা রাইস দিয়ে মনে রাখতে পারবা। আরতে রেস্ট, আইতে আইস, সিতে কম্প্রেশন, আর ইতে এলিভেশন বা উঁচু করে রাখা। এই সিতে কম্প্রেশন যদিও বা বাংলায় লেখা তোমাদের বই ক্ষত পরিষ্কার, অ্যাকচুয়ালি ভাই ক্ষত পরিষ্কার কিন্তু না। তোমরা দেখো যে হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে দেওয়া হয়, বা মচকে গেলেও অনেক সময় প্লাস্টার করা হয়, বা ব্যান্ড দেওয়া হয়, রাবার ব্যান্ড টাইট, যেন এই জায়গায় ওই যে জিনিসটা গোড়ালিতে পরায় দেওয়া হয়, যেন ওটা চেপে থাকে, এবং যে জায়গাটা ফেটে গেছে অস্থির, বা যে জায়গাটা মচকে গেছে ওই জায়গাটা জোড়া লাগতে পারে, এটাকে কম্প্রেশন বলা হয়। ক্ষত পরিষ্কার না, এমনিতে ক্ষত পরিষ্কার করা যেতেই পারে। এই যে দেখো, এই সিতে ক্ষত পরিষ্কারের পরে লিখেছে নতুন ব্যান্ডেজ এমন ভাবে লাগিয়ে দিতে হবে যেন সন্ধিটি অনড় এবং সঠিক স্থানে অবলম্বন করে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মস্কানোর চিকিৎসা। বিশ্রাম নিতে হবে, বরফ দিতে হবে যেন ব্যথা কম হয়, না ফুলে যায়, একটু উঁচু করে ধরে রাখতে হবে যেন ফোলা কমে, তাহলে ব্যথাও কমবে। তো এগুলো হচ্ছে মস্কানোর চিকিৎসা। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের কঙ্কাল তন্ত্র শেষ হলো। তো কঙ্কাল তন্ত্র থেকে যদি রিপিট করিস, মেইনলি কি পড়বা? অস্থির মধ্য থেকে তুমি প্রথমে পড়বা ভাই হ্যাবারশিয়ান তন্ত্রটা, সেটার ছবি আঁকবা, বর্ণনা পড়বা, নিরেট অস্থির গঠনটা অ্যাকচুয়ালি, আর অস্থি তরুণাস্থির পার্থক্য পড়বা। ঠিক আছে, এরপরে যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি আদর্শ কর্ষকের ছবিটা আঁকবা, আর তরুণাস্থির যে চারটা প্রকার আছে সেটা পড়বা। অস্থি পার্ট গেল। তো এবার আসো পেশি। পেশির মধ্যে মেইনলি পড়তে হবে তিন প্রকার পেশির বৈশিষ্ট্য বা পার্থক্য: কঙ্কাল পেশি, হৃৎপেশি আর মসৃণ পেশির তুলনামূলক পার্থক্য পড়বা। আর এরপরে অস্থির সঞ্চালনে পেশির ভূমিকা পড়বা। এটা তুমি বক্রীকরণ এবং প্রসারণ পেশি দিয়ে উদাহরণ দিতে পারো, হাঁটুর বক্রীকরণ পেশি, হ্যামস্ট্রিং পেশি, আর কোয়াড্রিসেপস পেশি দিয়ে উদাহরণ দিতে পারো, অথবা বাহুর বাইসেপস ট্রাইসেপস দিয়ে উদাহরণ দিতে পারো। এই দুটা বর্ণনা লিখতে পারতে হবে। আর শেষে অস্থিভঙ্গ, অস্থিভঙ্গ থেকে মচকানো এবং ভঙ্গের পার্থক্য এবং কোন অবস্থায় কি ট্রিটমেন্ট দিতে হবে সেটা। ওকে, আচ্ছা চলে আসি আমাদের লাস্ট চ্যাপ্টারে। জিন তত্ত্ব বিবর্তন প্রশ্ন আসবেই মাস্ট, এবং এখান থেকে প্রশ্ন আসলে, আসবে তো বটেই, তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই প্রশ্নের উত্তর করবা এখান থেকে, কারণ এখানে মার্কস ওঠানো সহজ। হ্যাঁ, আশা করি তোমাদের ভুল হবে না, সঠিকভাবে উত্তর করতে পারবা, এবং সেই উত্তরে কমপ্লিট মার্কস পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো বেশি আসে কোনগুলা? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এটাই সবচেয়ে বেশি আসে, এটাই সবচেয়ে আহ, বেশি বার আসছে পরীক্ষায়। হ্যাঁ, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো যেমন লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলা আসে। রক্তের বংশগতিজনিত রোগ মানে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই টাইপের। আর বিবর্তনের সপক্ষে কিছু প্রমাণ, দেখছো ওটাই বেশি আসে। এত কিছু থাকতে বিবর্তনের সপক্ষে প্রমাণ দেওয়ার লাগবে আমাদের। যাই হোক, পরীক্ষায় আসে, কি আর করা, লিখবো নে। সংজ্ঞা দেখো, ব্লাড গ্রুপ কি আসছে বেশি, তারপরে বিবর্তন কি, এটা আসছে। লিথাল জিন বলতে কি বোঝায়, এটা খ নম্বরে আসছে। আচ্ছা আসো দেখি আমরা গ ঘ তে কি ধরনের প্রশ্ন পাবো। মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় বা টেস্ট ক্রস, এগুলা কম আসছে আর কি, তোমরা একটু দেখে নিতে পারো। যেমন একটা উদ্দীপক দেখো, কালো বিড়াল আর সাদা বিড়ালের মধ্যে ক্রস ঘটিয়ে বাচ্চা পাওয়া গেল। কালো এবং সাদা বিড়ালের অনুপাত ছিল 3:1।
তাহলে এটা কোন ঘটনাকে সমর্থন করে? এটা হচ্ছে প্রথম সূত্রকে সমর্থন করে। প্রথম সূত্র একদম ডিটেলস লিখে দিবা। কালো বিড়াল থেকে এই যে বি বি গ্যামিট আসবে, হ্যাঁ, সাদা বিড়াল থেকে স্মল বি গ্যামিট আসবে। এই দুটা মিলিত হলে এই দুটা মিলিত হলে কি আসবে এগুলো দেখাই দিবা, বইয়ে যেমনটা আছে সেভাবে। এই যে অনুপাত দেখাই দিছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এটা সবচেয়ে বেশি আসছে, এটা থেকেই মেনলি প্রশ্নটা আসবে। লিথাল জিন আসতে পারে, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস এটাও আসে, প্রকট অ্যাপিস্টেসিস এটাও আসে, সবই আসে। তা আসলে লিথাল জিন কিভাবে উদ্দীপক থাকবে ভাইয়া? ভ্রূণ অবস্থায় মৃত্যু হবে, তাই না? আমরা পাবো যে ভ্রূণ অবস্থাতে মৃত্যু ঘটবে, এরকম হলে এটাকে আমরা কি বলবো? লিথাল জিনের প্রভাব বলবো। আর একটা বলেছে লাল ও সাদা ফুলের সংকরায়নে সব গোলাপি ফুল হলো। তাহলে এটা অসম্পূর্ণ প্রকটতা, মনে পড়তেছে তো? দুটা উদ্দীপকের দুটা ঘটনা দেওয়া আছে। প্রথমে গ নম্বরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত জিনটির বৈশিষ্ট্য লেখো। তাহলে এমন একটা জিন আছে যেটা হোমোজাইগাস অবস্থায় 1/4 জীবের মৃত্যু ঘটায়, তাহলে এটা হচ্ছে লিথাল জিন। আর সেই জিনের বৈশিষ্ট্য পাঁচটা তোমাদের বইতে আছে, সেই পাঁচটা বৈশিষ্ট্য লিখবা। এটা একটা মিউট্যান্ট জিন, মিউটেশনের ফলে এই জিনটা তৈরি হয়। প্রকট অবস্থায় বা প্রচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। প্রকট অবস্থায় সে জীবের মৃত্যু ঘটাইতে পারে, প্রচ্ছন্ন অবস্থাতেও মৃত্যু ঘটাইতে পারে, তবে হোমোজাইগাস হতে হবে। প্রকট অবস্থায় থাকলেই সে মৃত্যু ঘটাবে, কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় থাকার পরে সেটা হোমোজাইগাস হতে হবে, মানে দুটাই প্রচ্ছন্ন জিন থাকতে হবে, তাহলে গিয়ে মৃত্যু ঘটাতে পারবে। জিনের প্রভাবে ফলাফল আসে 2:1, 3:1 বদলে 2:1 হয়। আর এপ্রু জনুতে যে ঘটনা ঘটেছে সেটা চেকার বোর্ডে লেখো, পরের টপিকটা আর কি। তাহলে F1-এ সাদা লাল ফুলের সংকরায়ন ছিল, F2-তে সব গোলাপি ফুল হলো। এই গোলাপি ফুলের যখন ক্রস ঘটানো হবে তখন অসম্পূর্ণ প্রকটতা পাওয়া যাবে, 1:1 অনুপাতে, তাই না? একটা লাল, দুইটা গোলাপি, আর একটা সাদা। তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে উল্লেখ করতে পারবা, কোনো সমস্যা হবে না। কারণ এই প্রশ্নগুলা বইয়ের বাইরে থেকে দেয় না, ওনারা নিজেরা কোনো অনুপাত বানায় দিবে না তোমাদেরকে। অসম্পূর্ণ প্রকটতা বললে এই রং দিয়ে দেওয়ার পসিবিলিটি 90%, যে লাল আর সাদা ফুলের ক্রস ঘটানো হলো, গোলাপি ফুল পাওয়া গেল, তাহলে অসম্পূর্ণ প্রকটতা। বুঝতে পারছো? প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, এরপরে উদ্দীপকটা আসি। প্রথম সূত্রের ব্যতিক্রম 2:1, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 13:3। তো প্রথম সূত্রের ব্যতিক্রম এইটা লিথাল জিন, বুঝতেই পারতেছো, 2:1। আর 13:3 এটা কোন অনুপাত বলতে পারবা? দেখি মনে আছে, বলো তো। দ্বিতীয় সূত্রের কোথায় এটা হয় 13:3? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম গুলাতে আছে সহপ্রকটতা, প্রকট এপিস্টেসিস, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো মাহিম বলছে ভাই এপিস্টেসিস, কোন এপিস্টেসিস বলো দেখি ভাইয়া? এটা কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস নাকি প্রকট এপিস্টেসিস? এটার প্রকট এপিস্টেসিস, ভেরি গুড। তাহলে এই যে দেখছো, এভাবেই আমরা আইডেন্টিফাই করে তারপর উত্তর করতে যাব। তো প্রথম অনুপাতটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা, একেবারে ইঁদুরের উদাহরণ দিয়ে বর্ণনা দিয়ে দিবা, পুরা পুরা লিথাল জিনের বর্ণনা, হ্যাঁ। এবং এই লিথাল বা এই জেনেটিক চ্যাপ্টার থেকে আসা চেকার বোর্ড গুলা তোমরা চেষ্টা করবা বইয়ে যেভাবে ধরে দেয়, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তোমরাও সেভাবে ধরবা, নিজেরা কিছু বানাবা না ভাইয়া, হ্যাঁ। কারণ টিচাররা আসলে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, ওনারা এমনটাই চায়। তুমি যদি ধরো ABCD দিলা, দিলে তো দেওয়াই যায়, লিখলেই হবে, কিন্তু টিচারদের আসলে মনোপুত হয় না সেই জিনিসগুলা, ওকে। আচ্ছা, তো 2:1 লিথাল জিনের প্রভাব এটা বর্ণনা করার জন্য বা প্রমাণ করার জন্য যে চেকার বোর্ড বইয়ে আছে যেভাবে লেখা আছে, আমরা ওভাবে উত্তর করতে পারবো, কোনো চেঞ্জ করার কিছু নাই। এটা হুবহু এভাবে প্রশ্ন আসে, এভাবে লিখলেই হবে, ওকে। আর যেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস সেটাও সেম, বইয়ে যেভাবে আছে, একটা প্রকট জিনের আহ ধরো ওই যে সাদা লেগহর্ন মুরগি, ওটা দিয়ে দেওয়া আছে না প্রকট এপিস্টেসিস এর উদাহরণ। সাদা রঙিন পালক বিশিষ্ট মুরগ মুরগির আহ, যে রেজাল্টটা পাওয়া যায়, তো সাদা লেঘর্ন মুরগির রঙিন পালকের জন্য দায়ী জিন, কালারফুল জিন, তো C, ক্যাপিটাল C দেওয়া হয়েছে। আর এই রঙিন পালকের রং যেন রঙিন না হয়, সেটাতে বাধা দানকারী জিন
ইনহিবিট জিন, অ্যাকচুয়ালি এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে, ইনহিবিট জিন, আই, ক্যাপিটাল আই। এটা প্রকট এপিস্টেসিস। তাই এই প্রকট জিন আই সি কে বাধা দেয়। এখানে আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, বইয়ে যেভাবে দেওয়া সেভাবেই ধরবা। এবং এরপরে আমরা দেখছি যে সাদা লেঘর্ন দুটা মুরগি নেওয়া হয়েছে। প্রথম সাদা লেঘর্ন মুরগি সবগুলাই প্রকট। এখানে সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই, কারণ এখানে ক্যাপিটাল আই আছে। এইটা ধরে নেওয়া পর্যন্ত তোমাদেরকে শিখতে হবে, মুখস্থ রাখতে হবে, এরপর এগুলো তুমি ফ্লো অনুযায়ী আগাইতে পারো। আর একটা সাদা ওয়াইন ডট মুরগি নেওয়া হয়েছে, যেটাতে রঙিন পালকের কোনো জিন নাই, সো ওটা রঙিন হবে না। দেন এদের ক্রসে যে উম, সন্তান আসবে F1 বংশধরে, সেটা ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই হবে। এবং এটা রঙিন হবে না, কারণ এটাতে ক্যাপিটাল আই আছে। ক্যাপিটাল আই হচ্ছে বাধাদানকারী জিন, যেটা থাকলে কোনো রং প্রকাশ হবে না। মনে রাখবা, ক্যাপিটাল আই থাকলেই সেটা বাধাদানকারী জিন, এবং সেখানে আর রঙিন পালক হবে না, সাদা পালক হবে। ক্যাপিটাল আই যদি না থাকে, তাহলে রঙিন পালক হওয়ার সুযোগ আছে যদি সেখানে কালার জিন থাকে, মানে ক্যাপিটাল সি থাকে। F2 তে এরা আবার গ্যামিট তৈরি করবে। সি আই একটা গ্যামিট, সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই, এরপরে স্মল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই, এরকম চারটা গ্যামিট হবে। যে গ্যামিট গুলো যে লেখা আছে, তোমরা অনেকবার এগুলো করছো। ক্রস ঘটাইলে তোমরা খেয়াল করে দেখো, এই জায়গায় কোনো ক্যাপিটাল আই নাই, তাহলে বাধা দেওয়ার কেউ নাই, তাই এটা রঙিন হয়েছে। এখানেও সেম, এখানেও সেম, এগুলো রঙিন হয়েছে। একটা ব্যতিক্রম হচ্ছে ভাই, এই জায়গায় তো ক্যাপিটাল আই নাই, তবুও সাদা হয়েছে কেন? কারণ ভাই এখানে ক্যাপিটাল সিও নাই, কালার হওয়ার জন্য যেটা জিন দরকার সেটা নাই। তাই ক্যাপিটাল আই না থাকা সত্ত্বেও সেটা সাদা হয়েছে। তো এই যে তিনটা রঙিন পাওয়া গেল, এটা হচ্ছে 13 সাদা ইস টু 3, তিনটা হচ্ছে রঙিন। এই যে যা ছিল বইয়ে তাই কপি পেস্ট, এটাই উত্তর, একদম পূর্ণ মার্ক পেয়ে যাবা। তাই এই চ্যাপ্টার অবশ্যই প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখে আসো। দৃশ্য এক, স্বাভাবিক আর মুখ বধির। আচ্ছা বলো, মুখ বধিরতা এটা কোনটার উদাহরণ ছিল? বলছি বারবার, বইয়ে যে উদাহরণ আছে সেগুলাই পরীক্ষায় আসবে, তো সেগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট। অন্য কিছু আর নিজেদের মতো করে প্র্যাকটিস করার দরকার নেই। মুখ বধিরতা ছিল দৈত্য প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, তাই না? তো দৃশ্য একে বলছে স্বাভাবিক, আর এই যে মুখ বধির, ভালো কথা। দৃশ্য দুই, পিতামাতা মুখ বধির হলো বাচ্চারা তাদের সন্তান বিপুল, আচ্ছা একজনের নাম দেওয়া আছে, সে স্বাভাবিক বাকশ্রবণ ক্ষম। দৃশ্য দুইয়ের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। তাহলে আমাদের এবার কি করতে হবে? পিতা মাতাকে মুখ এবং বধির ধরে নিতে হবে। তার মানে এই যে দ্বৈত প্রচ্ছন্ন প্রচ্ছন্ন জিনের অ্যাপিস্টেসিস, স্মল ডি স্মল ডি স্মল ই স্মল ডি নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসো দ্বিতীয়টার আগে বর্ণনা দেখি, জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ওটাও বইয়ে যেমন ছিল তেমনই। দুটা জিন যদি প্রচ্ছন্ন হয়, তাহলে তারা প্রকট জিনকে বাধা দিতে পারে, এটাকে আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলি। খেয়াল করে দেখো, এখানে দুটা স্মল ডি নেওয়া আছে, আর এখানে দুটা স্মল ই নেওয়া আছে। এই দুজন ব্যক্তি কিন্তু মুখ বধির হবে, কারণ এখানে প্রচ্ছন্ন জিনগুলা হোমোজাইগাস অবস্থায় রয়েছে। হোমোজাইগাস অবস্থায় দুটো প্রচ্ছন্ন জিন পাওয়ারফুল হয়ে প্রকট জিনকে বাধা দিয়েছে। তাহলে বাবা মার জিনোটাইপ আমরা নিলাম, বাবা মার জিনোটাইপ নিলে এখন এটা থেকে আমরা গ্যামিট বের করব। তো বাবা মার জিনোটাইপ নেওয়া হয়েছে। ফেনোটাইপ তো তারা মুখ বধির, বাবা মা দুজনই মুখ বধির। জিনোটাইপ ক্যাপিটাল ডি স্মল ই, এটা স্মল ডি ক্যাপিটাল ই। এদের গ্যামিট হবে ক্যাপিটাল ডি স্মল ই, এটা হবে স্মল ডি ক্যাপিটাল ই। এদের বাচ্চা কাচ্চা দেখো, এখানে কিন্তু প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় নাই। এটা স্মল ডি হলেও এটা ক্যাপিটাল ডি, এটা স্মল ই হলেও এটা ক্যাপিটাল ই, তার মানে প্রচ্ছন্ন জিন দ্বৈত অবস্থায় নাই। তাই এটাকে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর রেজাল্ট পাবো না, যার কারণে সবাই স্বাভাবিক এবং বাকশ্রবণক্ষম হবে, ঠিক আছে? তাহলে এই এই F1 এর ব্যাখ্যা হয়ে গেল। আসো F2 তে কি চেয়েছে? দৃশ্য ঘতে দৃশ্য একের দম্পতির সন্তানদের স্বাভাবিক হওয়ার হার নির্ণয় করো। ও, খুব ইজি। তাহলে আসো আমাদেরকে এটা মিলাইতে হবে। স্বাভাবিক আর মুখ বধিরের মধ্যে বিয়ে দিলে তাদের সন্তানদের স্বাভাবিক হওয়ার হার। তাহলে পিতামাতার জিনোটাইপ আমরা, এটা তো বাক স্বাভাবিক, স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম পাইলাম। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই পাওয়া যাবে একটা গ্যামিট, আর একটা ক্যাপিটাল ডি এর সাথে স্মল ই, একটা স্মল ডি এর সাথে ক্যাপিটাল ই, একটা স্মল ডি এর সাথে স্মল ই। আচ্ছা, ওইখানে কিন্তু ব্যাপারটা এমন না। মুখ বধিরের জিনোটাইপ ওনারা দিয়ে দিছেন, তাহলে স্মল ডি স্মল ই স্মল ডি স্মল ই, এটাই এই গ্যামিটই তার বডিতে থাকবে।
সব গ্যামিট অমনই হবে। এবার এদের মধ্যে ক্রস ঘটাই আসো। এবং এটা কিন্তু তোমাকে হিসাব করে বলতে হবে, এই উদাহরণ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই। ঠিক আছে, এই উদাহরণটা দেওয়া নাই যে স্বাভাবিক আর বাকশ্রবণক্ষম কি বলে মুখ বধির এবং স্বাভাবিকের মাঝের জিনোটাইপ ফিনোটাইপ কেমন হবে, এটা তোমাদের বইয়ে দেওয়া নেই। তো আসো, সেটা হচ্ছে যে আমরা এই দুটার মধ্যে ক্রস ঘটালে এইটা রেজাল্ট পাবো, এটার সাথে এটার ক্রস ঘটালে এই রেজাল্ট পাবো, এর সাথে এইটা, তাহলে এই রেজাল্ট, আর ওর সাথে এইটা, তাহলে এই রেজাল্ট। সবই স্মল, সবই স্মল। একইভাবে কালার চেঞ্জ করি, এর সাথে এইটা, এই রেজাল্ট, এর সাথে এইটা, এই রেজাল্ট, এর সাথে এইটা, এইটা রেজাল্ট, আর স্মল ডি, আর ওই স্মল ডি, স্মল ডি, স্মল ডি। এভাবেই বুঝতে পারতেছো তো? যেমন যদি আমি লাস্টেরটা এটা দিয়ে দেখাই, এটার সাথে এইটা, তাহলে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল ডি, স্মল ই, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল ডি, স্মল ই, এভাবে। না আমরা হিসাব করি, আসো তোমরা তারপরে লিখবা এটা কি হবে। যেহেতু এখানে প্রচ্ছন্ন অবস্থায় নাই, প্রচ্ছন্ন অবস্থায় হোমোজাইগাস কন্ডিশন নাই এখানে, দুইটাই স্মল ই বা দুটা স্মল ডি নাই, তাহলে ওটা স্বাভাবিক হবে। যেখানেই তুমি দুটা স্মল ই পাবা বুঝবা এটা মুখ বধির, যেখানেই দুটা স্মল ডি পাবা বুঝবা এটা মুখ বধির। এই অবস্থার বাইরে যদি কেউ থাকে তাহলে সেটা স্বাভাবিক। যেমন এই যে দেখো মুখ বধির, কারণ দুটা স্মল ই, মুখ বধির দুটা স্মল ডি, এটাও তো মুখ বধির। ঠিক আছে, এটা স্বাভাবিক। এটা মুখ বধির, মুখ বধির, মুখ বধির, মুখ বধির, মুখ বধির, মুখ বধির, স্বাভাবিক, স্বাভাবিক, মুখ বধির, মুখ বধির। আমাদের যোগ করতে হবে, যোগ করে দেখা গেল স্বাভাবিক এবং মুখ বধির সন্তানের সংখ্যা 4, 12। তাহলে অনুপাত করলে দাঁড়াবে 1:3। তাহলে চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা মুখ বধির হবে, একটা বাচ্চা হবে স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো স্বাভাবিক হওয়ার হার কি 33.33%? আসলে কি তাই? আইডিয়া করো তো। কি মনে হয়? দেখো চারটা বাচ্চার একটা স্বাভাবিক, তিনটা মুখ বধির, তাহলে এখানে 100কে আমরা 4 দিয়ে ভাগ দিলে 25 আসে। 25% বাচ্চার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা, 75% বাচ্চার মুখ বধির হওয়ার সম্ভাবনা। তার মানে এটা পার্সেন্টেজটা ভুল হয়েছে, এটা 25% হবে। ঠিক আছে, এটা মুখ বধির হবে স্বাভাবিক হবে 25%, মুখ বধির হবে 75%। একটু মিস্টেক হয়েছে, যাই হোক তোমরা এটা ঠিক করে নিতে পারো। এরপরে যাই। আচ্ছা, ওখানে ঘতে আরেকটা প্রশ্ন আছে অথবা দিয়ে, যে দৃশ্য 2-এর F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। আচ্ছা, পিতা মুখ বধির হয়েছে, সন্তান বিপুল স্বাভাবিক, এটা তো F1 ছিল। তারপরে F2, মানে বিপুলের সাথে হিসেব করে বের করতে হবে। আসলে দেখি, F1 জনু বাক স্বাভাবিক বাক শ্রবণক্ষম, এটাও স্বাভাবিক বাক শ্রবণক্ষম। ও আচ্ছা, বিপুল থেকে পরবর্তীতে বংশধর কেমন হবে সেটা বের করতে বলেছে। তাহলে এটা ধরো বিপুল, আর এটা বিপুলের স্ত্রী, দুজনেই স্বাভাবিক বাক শ্রবণক্ষম, কিন্তু ওদের মাঝে কিন্তু ওই জিন আছে, মুখ বধিরতার জিন আছে। হুম। তাহলে এদের মধ্যে ক্রস ঘটালে এটা তোমাদের বইয়ে যেরকম ছিল ওইটা চলে আসবে, 13:3, সরি 9:7 আসবে, তাই না? তাহলে একটা ব্যক্তি যদি এমন হয় যে সে স্বাভাবিক কিন্তু তার মধ্যে মুখ বধির হওয়ার জিন আছে, এবং সে যদি ওইরকম একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যেও স্বাভাবিক কিন্তু তার মধ্যে মুখ বধিরতা হওয়ার জিন রয়েছে, তাহলে তাদের
বংশধরের বাচ্চা কাচ্চারা 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুখ বধির হবে। এটা তোমাদের বইয়ের টপিকটা। ঠিক আছে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হেমোফিলিয়া, লাল সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে। তো লাল সবুজ বর্ণান্ধতাটা বেশি আসে। আসো একটা দেখি, হেমোফিলিয়াটা না, লাল সবুজ বর্ণান্ধতাটা দেখি। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন রফিক সাহেব, ওনার দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ধ। ওকে। অপরদিকে রফিক সাহেবের বোন সালমা বর্ণান্ধতার বাহক হলেও তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। ঠিক আছে। উম, সম্পর্ক তো জটিল হয়ে যাচ্ছে, যাই হোক। রফিক সাহেবের মেয়েদের সম্ভাব্য জিনোটাইপ লিখো। এখানে বলেছে রফিক সাহেবের দৃষ্টি স্বাভাবিক হলেও ছেলে একজন বর্ণান্ধ। আসো এখান থেকে দেখি যে ওনার মেয়েদের সম্ভাব্য জিনোটাইপ কেমন হবে। দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ধ, তাহলে অবশ্যই রফিক সাহেব তো স্বাভাবিক ছিল। আর রফিক সাহেব তো ছেলে, তার তো আর বাহক হওয়ার সুযোগ নাই। হয় বর্ণান্ধ হবে নাহলে স্বাভাবিক হবে। তাহলে রফিক সাহেবের জিনোটাইপ কেমন হতে পারে? নর্মাল, XY। রফিক সাহেব স্বাভাবিক। এখন রফিক সাহেবের একটা ছেলে যেহেতু বর্ণান্ধ, তার মানে ডেফিনেটলি রফিক সাহেবের স্ত্রী হয় বর্ণান্ধ নাহলে বর্ণান্ধ বাহক, যে কোনো একটা, যার কারণে ওর বাচ্চা বর্ণান্ধ হয়েছে। তাহলে আমরা রফিক সাহেবের স্ত্রীর দুইটা কন্ডিশন কল্পনা করে দুইবারই আমরা চেক করে দেখব। হয় রফিক সাহেবের স্ত্রী কোনো সময় XC, XC হবে বর্ণান্ধ, অথবা রফিক সাহেবের স্ত্রী কোনো সময় XCX হবে অর্থাৎ বাহক। এরকম ধরে নিলাম। ঠিক আছে। এরপরে ক্রস করবো, আসো। তো দেখো প্রথমে কি করেছে, রফিক সাহেব স্বাভাবিক এবং তার স্ত্রী বাহক ধরে নেওয়া হয়েছে। এই অবস্থায় ক্রস করলে আমরা পাবো যে একটা মেয়ে বাহক, একটা ছেলে বর্ণান্ধ, একটা মেয়ে সুস্থ, একটা ছেলে সুস্থ। তাহলে আমরা বলতে পারি যে রফিক সাহেবের স্ত্রী যদি বর্ণান্ধ বাহক হয়, রফিক সাহেব তো স্বাভাবিক, এবং তাদের একটা ছেলে সন্তান বর্ণান্ধ। তাহলে রফিক সাহেবের দুই মেয়ে, তাদের মেয়েদের জিনোটাইপ হবে একজন সম্পূর্ণ স্বাভাবিক আর একজন বাহক। এটা কন্ডিশন এক, যখন রফিক সাহেবের স্ত্রী বর্ণান্ধ বাহক। আর যদি আমরা রফিক সাহেবের স্ত্রীকে বর্ণান্ধ ধরে নেই, ওটা দেখানো নেই, ওটাও দেখানো যেতে পারে। হুম। সেক্ষেত্রে আসো দেখাই দিই, XY আর XC, এক্ষেত্রে XXC হবে, অর্থাৎ একটা মেয়ে বর্ণান্ধ বাহক, আরেকটাও XXC হবে, এই মেয়েও বর্ণান্ধ বাহক। আর XCY, এটা পুত্র বর্ণান্ধ, আর একটাও XCY, এটাও পুত্র বর্ণান্ধ। তাহলে দ্বিতীয় কন্ডিশনটা এই প্রশ্নে আসতেছে না কেন, দেখো। রফিক সাহেব স্বাভাবিক, দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ধ আর একজন সুস্থ। তাহলে মা যদি বর্ণান্ধ হয়, তাহলে দুই ছেলেই বর্ণান্ধ হবে। তাই দ্বিতীয় কন্ডিশনটা বাদ, এটা হবে না। ঠিক আছে। তাহলে শুধু প্রথম কন্ডিশনটাই হবে, যেটা এখানে উত্তর করা আছে। তাহলে রফিক সাহেবের স্ত্রী বর্ণান্ধ বাহক, এবং সেই হিসেবে কন্যাদের মধ্যে 50% স্বাভাবিক হবে, 50% বাহক হবে। ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা যদি দাও, তাহলে দেওয়ার সময় এটা তোমরা দেখে নিবা যে ওখানে কি বলেছে। হুম। আচ্ছা। স্ত্রী স্বাভাবিক বলে দিছে? না, স্ত্রী স্বাভাবিক বলে নাই তো, দেখো এখানে স্ত্রীর কথা বলেই নেই। রফিক সাহেবের মেয়েদের সম্ভাব্য জিনোটাইপ লিখো। ঠিক আছে। আর এটা সালমা, এটা তো ওনার বোন, ওটা আলাদা। সিকিউ মাস্টার বুক ফুল পড়লে কি সিকিউ সব কমপ্লিট হবে? আশা করা যায়, যত যতখানি আমরা চেষ্টা করেছি আর কি, হ্যাঁ, আশা করা যায় হবে। আচ্ছা, এবার আসলে ভাই, সালমা পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত ভাগ? সালমার ব্যাপারটা কি? সালমা বর্ণান্ধ বাহক আর স্বামী স্বাভাবিক, তো এটা তো পারবাই। স্বাভাবিক স্বামী আর বর্ণান্ধ বাহক সালমা।
এই দুইয়ের আমরা অনুপাত করলে কি পাবো? কি চেয়েছে? সন্তান, পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার হার। তো দুটা পুত্র সন্তানের মধ্যে একটা বর্ণান্ধ হবে আর একটা স্বাভাবিক হবে। এটা সহজ ছিল। ঘতে কি চেয়েছে আসো দেখি। ঘতে বলেছে সালমার কন্যা সন্তানদের স্বামী বর্ণান্ধ হলে পরবর্তী বংশধরের ভাগে কি হবে। তো আমরা গতে কি পাইলাম? সালমার কন্যা তো দুইটা, একটা স্বাভাবিক হবে আর একটা বর্ণান্ধ বাহক হবে। দুটাই দিব। সালমার কন্যা সন্তানদের দুজনের কথাই বলছে। দুজনের স্বামী যদি বর্ণান্ধ হয়, তাহলে একজন স্বাভাবিক কন্যার সাথে বর্ণান্ধ হাজবেন্ড, সেটা ক্রস ঘটাইতে হবে। আর একটা বর্ণান্ধ বাহক কন্যার সাথে বর্ণান্ধ হাজবেন্ড, ওটার ক্রস ঘটাইতে হবে দুইবার। তো আসো দেখো, এই যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক বাহক আর কি, বাহক সালমার সন্তান, বাহক সালমার বাহক কন্যা, এদের মধ্যে ক্রস ঘটাইলে এই অনুপাত পাওয়া যাবে। আর এবার আবার বর্ণান্ধ পুরুষের সাথে সালমার স্বাভাবিক সন্তানের ক্রস ঘটাবো, তাহলে এই অনুপাত পাওয়া যাবে। তো ঠিক আছে, এটা এই ধাপে ধাপে আগায় নিবা। ঠিক আছে, এবার আসো রক্তজনিত সমস্যা। রক্তের গ্রুপ নির্ণয় থেকে প্রশ্ন আসে। গর্ভধারণের জটিলতা এটা বেশি আসে, দেখছো? এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয় যেটার কারণে, সেই টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে। তো আসো দেখি কি ধরনের প্রশ্ন আসতে পারে। সোহাগের রক্তের গ্রুপ এ, স্ত্রীর রক্তের গ্রুপ এ বি, তবে স্বামীর আরএইচ ফ্যাক্টর ধনাত্মক আর স্ত্রী ঋণাত্মক। ঝামেলা লেগে গেছে কিন্তু, হ্যাঁ। সোহাগ হচ্ছে এ পজিটিভ আর স্ত্রী হচ্ছে এ বি নেগেটিভ। বাবা পজিটিভ স্ত্রী নেগেটিভ হলে সমস্যা, তাই তো? এখন বলছে উদ্দীপকের আলোকে সন্তানদের সম্ভাব্য রক্তের গ্রুপ নির্ণয় করো। আচ্ছা, আগে রক্তের গ্রুপ নির্ণয় করে আসো। সোহাগের রক্তের গ্রুপ আগে দিতে হবে গ্রুপ এ, তাই না? তাহলে এই রক্ত গ্রুপ জিনোটাইপ কেমন হতে পারে? এল এ L0 অথবা এল এ দুটাই এ হতে পারে, এখানে একটা ধরা হয়েছে। আর স্ত্রী তো এল বি হবে, কারণ এ বি দুটাই আছে। তো এটার ক্রস করলে এখানে এল এ পাওয়া গেছে, এখানে এল বি, এখানে এল জিরো, এখানে এল বি, অর্থাৎ রক্তের গ্রুপ হতে পারবে এ বি অথবা বি। সম্ভাব্য পার্সেন্টেজ হলে 50% হচ্ছে এ, 25% হচ্ছে বি, 25% হচ্ছে এ বি। ঠিক আছে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে জিনোটাইপ এখানে এল জিরো ধরা হয়েছে, এখানে এলেও তো ধরা যেত, কারণ আমাদেরকে তো উপরে বলে দেয়নি যে এটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, শুধু বলেছে ব্লাড গ্রুপ এ। তার মানে এটাও হতে পারে এটাও হতে পারে। তাহলে এটা হলে কেমন হবে সেটা একটু দেখাবা। তাহলে এখানেও এটা এ, এটা এ বি, এটা এ, এটা বি, ওই একই। হুম, এটা 50, এ ব্লাড গ্রুপ হচ্ছে 50%, বি হচ্ছে 25%, আর এ বি হচ্ছে 25%। এখানে এটা 25 হবে আর বিও 25 হবে। হুম, আচ্ছা, ঘ নম্বরে যাই। উদ্দীপকের সন্তান, আহ, দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? প্রথম সন্তান নর্মালি জন্মাবে, ওর কোনো সমস্যা হবে না। কিন্তু দ্বিতীয় সন্তান, এই সন্তানের এরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে, এই কথা বর্ণনা করতে হবে তোমাকে। হ্যাঁ, যে প্রথম সন্তান যেহেতু স্বামী আরএইচ পজিটিভ আর স্ত্রী আরএইচ নেগেটিভ, তাহলে প্রথম সন্তান নর্মালি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, কিন্তু প্রথম সন্তান জন্মদানের সময় সন্তানের দেহ থেকে পজিটিভ রক্ত মায়ের দেহে প্রবেশ করবে। ফলে মায়ের দেহে যেহেতু নেগেটিভ রক্ত আছে, এই পজিটিভ বা আরএইচ পজিটিভ ফ্যাক্টরের বিরুদ্ধে মায়ের দেহ অ্যান্টিবডি তৈরি করে রাখবে। এবং দ্বিতীয় সন্তান গর্ভধারণ হলে এই মায়ের শরীরে থাকা আরএইচ পজিটিভ ফ্যাক্টরের বিরুদ্ধে তৈরি হয়ে থাকা অ্যান্টিবডিগুলো সন্তানের শরীরে প্রবেশ করে সন্তানের আহ, ক্ষতি করবে। এটাকে আমরা এরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলবো। ঠিক আছে, এটাও লিখে দিবা কিভাবে প্রতিকার করা যায়। সেটা হচ্ছে অ্যান্টি ডি অ্যান্টিবডি দিতে হবে। সন্তান জন্মানোর 72 ঘন্টার মধ্যে মায়ের শরীরে অ্যান্টি ডি অ্যান্টিবডি ইনজেকশন দিলে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা,
আবারও একই কথা, মিনুর রক্তের গ্রুপ নেগেটিভ, স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, মিনুর দ্বিতীয় সন্তানের মৃত্যু রাতে কি করবা? শুধু ওই কথা লিখলে তো হবে না, পুরো ঘটনা লিখে শেষে গিয়ে লিখে দিবা যে অ্যান্টি ডি অ্যান্টিবডি দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, মিনুর রক্তের প্রয়োজন হলে কোন রক্ত গ্রহণ করতে পারবে? এবি নেগেটিভ না? তাহলে প্রথম কথা হচ্ছে যে নেগেটিভ রক্তে কিন্তু অ্যান্টিজেন থাকে না, তাহলে সে সব রক্ত অ্যাকচুয়ালি নিতে পারবে, যতটুকু হচ্ছে নেগেটিভ ব্লাড। পজিটিভ ব্লাড তো সে মানে নিতে পারবে না, কারণ পজিটিভ গিয়ে তার শরীরে ক্ষতি করবে, কিন্তু এ বি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ সব রক্তই সে নিতে পারবে। কারণ আমরা জানি এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। ঠিক আছে, সবার রক্তই নিতে পারে। আচ্ছা, এরপরে বিবর্তন, লাস্ট টপিক একেবারে। বিবর্তন থেকেও মোটামুটি প্রশ্ন আসছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে সংযোগকারী যোগসূত্র আর্কিওপটেরিক্স, ওটার বৈশিষ্ট্য পড়বা। এরপরে ল্যামার্ক ডারউইনের তুলনা লাগবে না। আর পরে পড়বা হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, হ্যাঁ, অঙ্গ সংস্থানিক প্রমাণ এগুলো। আর হচ্ছে ল্যামার্ক আর ডারউইনিজমের মতবাদটা একটু পড়বা। তো আসো দেখি প্রশ্নগুলা। এই যে প্রথমটা দেখো, রেপটিলিয়া থেকে এ থেকে অ্যাভিস। এ হচ্ছে কিন্তু আর্কিওপটেরিক্স। ঠিক আছে, এ হচ্ছে আর্কিওপটেরিক্স। এরপরে আসো, গ নম্বরে বলেছে এই প্রাণীটিকে সংযোগকারী যোগসূত্র বলা হয়। হুম, আচ্ছা। এরপর উদ্দীপকের গতিপথের সপক্ষে প্রমাণাদি আলোচনা করো। সপক্ষের প্রমাণ হচ্ছে ওই যে জীবাশ্ম গঠিত প্রমাণ, শ্রেণী বিন্যাস গঠিত প্রমাণ, মানে হচ্ছে যেটা তোমার বিবর্তনের সপক্ষে প্রমাণ, ওগুলাই দিবা। এরপরে দেখি, বিবর্তনের সপক্ষে বিজ্ঞানীরা অনেক প্রমাণ উপস্থাপন করেছেন। পরিবৃত্তি, নতুন প্রজাতির সৃষ্টি, কাঁচামাল, এটা ডারউইনের মতবাদ। আর ল্যামার্কের মতবাদ তো জানে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, অর্থাৎ যে বৈশিষ্ট্য তুমি অর্জন করেছো সেটা তুমি তোমার সন্তানরা উত্তরাধিকারের সূত্রে পাবে। তো দুটা তুলনা বা পার্থক্য তোমাদের বইয়ে আছে, এখান থেকেও দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমাদের বইয়ের পার্থক্য থেকেও পড়তে পারো। এটা কখনো কখনো আসে। ল্যামার্কের মতবাদ একদম ভোকাস প্রমাণিত হয়েছে, কিন্তু ডারউইনের মতবাদটা অনেকটাই গ্রহণযোগ্য হয়েছে। অনেক বিজ্ঞানী সেটাকেও সম্ভব না বলেছেন। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ডারউইনের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো, বা ডারউইনের মতবাদের সিদ্ধান্তগুলা লিখো। তো এটা তোমাদের বইয়ে সেভাবে উল্লেখ করা নাই, তোমরা এটা গাইড হিসেবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা পড়তে পারো। ঠিক আছে? আর ল্যামার্কের সূত্রগুলা, ল্যামার্কের সূত্র, এই যে বংশবৃদ্ধির উচ্চ হার, বেশি বংশবৃদ্ধি করলে আবার খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা তৈরি হবে, সেখানে তখন জীবন সংগ্রামের সৃষ্টি হবে, তাই না? এভাবে যে বেশি যোগ্য সে টিকে থাকবে, বাকিরা সবাই বিলুপ্ত হয়ে যাবে। ওকে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা ছিল, এগুলো ছিল ডারউইনের মতবাদ বা ডারউইনের সূত্র বলতে পারো এগুলো। ওকে, এরপরে সিফাত চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে জিরাফের খাঁচায় সামনে একটা আচ্ছা প্রাণীর লম্বা গলা দেখে বিস্মিত হলো, আর লাবিব ইন্টারনেটে কুমির সদৃশ একটি প্রাণী প্লাটিপাস দেখেছে। সো এখানে জিরাফ এবং প্লাটিপাসের কথা বলা আছে। প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? এটা এক দুইবার আসছে পরীক্ষায়। ওই আজ থেকে অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল, ওরা টিকে আছে, এই জন্য জীবন্ত জীবাশ্ম। আর দ্বিতীয় প্রাণীর বিশেষ গঠন কোন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায়? ওই যে ক্রমাগত প্রচেষ্টা, পরিবেশের প্রভাব, ব্যবহার অব্যবহার, এটা ল্যামার্কের সূত্রের ভিত্তিতে। তোমাদের বই উদাহরণ দেওয়া আছে না, যে আগে জিরাফ ছোট গাছের পাতা খেত, পরে গাছের উঁচু ডালের পাতা খেতে চেষ্টা করতে 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 তাদের গলা লম্বা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তার মানে ব্যবহার অব্যবহার, মানে ল্যামার্কের সূত্রগুলো ব্যাখ্যা করবা। এই দিয়ে আমাদের আজকের পড়া মোটামুটি শেষ। তাহলে বিবর্তন অংশ তো ছোট, বাট এখান থেকেও প্রশ্ন আসে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আর্কিওপটেরিক্সের সংযোগকারী যোগসূত্র বলা হয় কেন, এটার বৈশিষ্ট্যগুলো পড়বা, এটার পাখির বৈশিষ্ট্য কি কি আছে, সরীসৃপীয় বৈশিষ্ট্য কি কি আছে। এরপরে পড়বা ডারউইন আর ল্যামার্কের যে দুটা সূত্রের কম্প্যারিজন, পার্থক্য দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, এটা পড়বা।
আর পড়বা বিবর্তনের সপক্ষে প্রমাণ, যেমন আস্তে আস্তে সেরেব্রামের সাইজ বড় হয়েছে, মাছের সেরেব্রাম ছোট, উভচরের একটু বড়, পাখির একটু বড়, স্তন্যপায়ীদের অনেক বড়। আবার হৃৎপিণ্ড, মাছেরটা 2 প্রকোষ্ঠের, অ্যামফিবিয়া ব্যাঙের 3 প্রকোষ্ঠের, সরীসৃপদের অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠের, পাখিদের 4 প্রকোষ্ঠের, স্তন্যপায়ীদের 4 প্রকোষ্ঠের। এভাবে অঙ্গসংস্থানিক প্রমাণ দেওয়া যেতে পারে, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ আছে। এই প্রমাণগুলো একটু দেখবা এটা। আর জেনেটিক্স থেকে প্রথম সূত্রের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সবগুলা, বিশেষ করে অসম্পূর্ণ প্রকটতা, আর এদিকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, প্রকট এপিস্টেসিস, আর ওইদিকে হচ্ছে রক্ত সঞ্চালন জনিত সমস্যাগুলা, বিশেষ করে আরএইচ ফ্যাক্টরের কারণে যে সমস্যাটা হয়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা, এটা এই চ্যাপ্টারে ভালো করে পড়বা। তো আচ্ছা, পিডিএফ দেওয়া, আসলে এইগুলা পিডিএফ দেওয়ার সুযোগ নাই ভাইয়া। ক খ গুলা তোমরা যখন বই পড়বা, বইয়ের যে অংশগুলোতে মার্ক করাই আছে দেখবা, বা তোমরা এই ক খ গুলা মোটামুটি দেখেই আসছো, এগুলো তোমরা দেখে নিবা। সেখান থেকে পড়লে এমসিকিউ এর জন্য পড়া হবে, রিটেনের জন্য পড়া হয়ে যাবে, হ্যাঁ। তো আর এই রিটেনের অংশে গ ঘটা একটু ফোকাস করিও। ক খ অনেক সময় দেখা যায় বানায়ও লেখা যায়, বা ফ্রেন্ডদের কাছেও জিজ্ঞাসা করে নিয়ে নেওয়া যায়, কিন্তু গ ঘটা আসলে বড়, অনেকখানি লেখা, পুরোটা তো আর একজনের হেল্প নিয়ে লেখা যায় না। যাই হোক, এটা তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করিও। হুম। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবাই ভালো থাকো, ভালো করে পড়ো। 2 ঘন্টা করে করে একটা করে চ্যাপ্টার রিভিশন দাও। ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে 7টা চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে, হ্যাঁ। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পুরা।